আরাধ্য একটা মেয়েকে নিয়ে সোজা রুমের ভেতরে ঢোকে। মেয়েটা ভয়ে একদম চুপ হয়ে গেছে। সে কাচুমাচু করে তাকিয়ে আছে আরাধ্যর দিকে। আরাধ্য সোজা ঘরে ঢুকে গম্ভীর গলায় বলে, ওই জামা খোল, জলদি খোল, দেরি করবি না। যদি দেরি করেছিস তোর কপালে অনেক খারাপ আছে। আপনি কে? আমাকে এভাবে তুলে এনেছেন কেন? ছাড়ুন আমাকে। আপনি জানেন না আমার বাবাকে। আমাকে ছাড়ুন বলছি। ঋতুর মুখে পাল্টা পানি শুনে আরাধ্যার মেজাজ মুহূর্তেই বিগড়ে যায়। তার চোখ মুখ রাগে লাল হয়ে ওঠে। সে এক মুহূর্ত দেরি না করে ঠাস করে জোরে একটা চড় মারে ঋতুর গালে। চড়ের আঘাতে ঋতু ভারসাম্য হারিয়ে ছিটকে বিছানায় গিয়ে পড়ল। ঋতুর ফর্সা গালটা চড়ের চোটে একদম লাল হয়ে গেছে। সে যন্ত্রণায় আর ভয়ে কোনো কথা বলতে পারে না, শুধু ফুপিয়ে কাঁদতে থাকে। আরাধ্র হিংস্রভাবে এগিয়ে আসে। সে ঋতুর জামার কলার দুই হাত দিয়ে শক্ত করে ধরে এক হ্যাচকা টানে ছিঁড়ে ফেলে। ঋতু আর্তনাদ করে ওঠে এবং তাড়াতাড়ি দুহাত দিয়ে নিজের বুকটা ঢেকে কুঁকড়ে গিয়ে বলে, কেন করছেন আমার সাথে এমন? আমি কি করেছি আপনার? আমি তো আপনাকে চিনিও না। তুই কিছু করিসনি, যা করার করেছে তোর বাপ। সে নিজের পাওয়ার দেখাচ্ছে। আমার লোকদের আটকে দিয়েছে থানায়। লস গ্যাংয়ের সাথে পাঙ্গা নেওয়ার ফল এখন তুই ভোগ করবি। তোর বাপরে ফোন করবি এখন। যদি আমার কথা না শোনে তবে তোরে এই ঘরেই প্রেগনেন্ট করে দেব আমি, বুঝেছিস? পুলিশ দিয়ে আমার লোকেদের ধরিয়ে দেওয়ার সাহস পাই কোত্থেকে? কথাটা বলেই আরাধ্য তার পকেট থেকে ফোনটা বের করে ঋতুর দিকে সজোরে ছুঁড়ে দেয়। ঋতু কাঁপতে কাঁপতে ফোনটা হাতে নেয়। তার হাত থরথর করে কাঁপছে। সে কোনো মতে তার বাবার নাম্বারটা ডায়াল করে কল দেয়। ওপাশে একবার রিং হতেই ঋতুর বাবা নাফিস খান ফোনটা রিসিভ করলেন। ওপাশ থেকে ব্যাকুল কণ্ঠ শোনা যায়। হ্যাঁ, হ্যালো বাবা, আমি ঋতু বলছি। মা, তুই কোথায় আছিস? তুই কলেজ থেকে ফিরলি না কেন এখনো? জানিস মা, আমরা কত জায়গাতে খুঁজেছি তোকে। তোর মা তো কেঁদে বুক বাসাচ্ছে। বাবা, আমি কিচ্ছু জানি না। ওরা আমাকে জোর করে তুলে এনেছে কলেজের সামনে থেকে। একটা অন্ধকার ঘরে আমাকে আটকে রেখেছে। আমাকে বাঁচাও বাবা, ওরা খুব খারাপ। কে তুলে এনেছে তোকে? কার এত বড় সাহস? তুই ভয় পাস না মা, আমি আসছি। কোথায়? ঋতু ভয়ে আর কান্নায় আর কিছু বলতে পারে না। তার গলা বুজে আসে। আরাধ্য ফোনটা ঋতুর হাত থেকে এক ঝটকায় কেড়ে নেয়। তারপর খুব শান্ত কিন্তু গম্ভীর আর ভয়ঙ্কর গলায় বলে, এমপি সাহেব, আরাধ্য বলছি, লস গ্যাংয়ের লিডার। নামটা নিশ্চয়ই চেনা লাগছে। আপনার সৎ সাহস অনেক বেড়ে গেছে দেখছি। আমার লোকদের পুলিশ দিয়ে আটকে রেখেছেন, ক্ষমতার দাপট দেখাচ্ছেন। তাই আপনার কলিজার টুকরো মেয়েকে আমি তুলে নিয়ে এসেছি। এখন আসল খেলা আমি খেলবো। আরাধ্য, তুমি একটা বাচ্চার সাথে এমন করতে পারো না। ওকে ছেড়ে দাও। তোমার যা দাবি আছে আমি শুনবো। সময় মাত্র 1 ঘন্টা। যদি আমার দাবি না শোনেন আর আমার লোকরা ছাড়া না পায় তবে আপনার এই আদরের মেয়েকে প্রেগনেন্ট করে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়ে আসবো। তখন সমাজে মুখ দেখাতে পারবেন তো? কথাটা বলে আরাধ্য ফোনের লাইনটা একতরফা ভাবে কেটে দেয়। ঋতু তখন বিছানায় শুয়ে ডুকরে কাঁদছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে। আরাধ্য ফোনটা পাশে রেখে দিয়ে নিজের গায়ের শার্টের বোতাম এক এক করে খুলতে শুরু করে। তার চোখের দৃষ্টিতে এখন কেবল প্রতিশোধ আর পৈশাচিক নেশা। ঋতু দুই হাত জোর করে মিনতি করতে থাকে। দোহাই লাগে আপনার, আমাকে ছেড়ে দিন। আমার বাবার উপর রাগ করে আমার জীবনটা নষ্ট করবেন না। আমি আপনার পায়ে ধরছি। আরাধ্য কোনো কথা শোনে না। সে যেন এক হিংস্র পশুর মতো ঋতুর উপর ঝাঁপিয়ে পড়ে। ঋতুর সমস্ত আকুতি আর বাধার দেয়াল তুচ্ছ করে সে তার উপর পৈশাচিক নির্যাতন চালাতে শুরু করে। ঋতু চিৎকার করে, অনেক কাঁদে, বারবার অনুনয় বিনয় করে ক্ষমা চায়। কিন্তু আরাধ্যর হৃদয়ে কোনো দয়া মায়া অবশিষ্ট নেই। সে কেবল নিজের জেদ আর প্রতিশোধ চরিতার্থ করতে মত্ত থাকে। আরাধ্য ঋতুকে পাশবিক শারীরিক নির্যাতন করার পর এক সময় শান্ত হয়। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, বরং এক ধরনের পৈশাচিক তৃপ্তি খেলা করছে। সে খালি গায়ে পোশাকে খাট থেকে নামে।
প্যান্টের চেন আটকাতে আটকাতে ঋতুর রক্তাক্ত আর বিধ্বস্ত শরীরের দিকে তাকিয়ে অবহেলার সাথে বলে, ওই মাগি, যা বাড়ি যা, আমার কাজ শেষ। তোর পায়ে যে রক্তগুলো লেগে আছে ওগুলো ভালো করে মুছে নিস। ওই শাওন, রাফি, তোরা জলদি ভেতরে আয়। এই মালটাকে নিয়ে গিয়ে ওর বাড়িতে রেখে আয়। এর বাপের সাথে আমার হিসাব মেটানো হয়ে গেছে। আরাধ্য দুই বিশ্বস্ত সহযোগী শাওন আর রাফি সাথে সাথে রুমে ঢোকে। তারা আরাধ্যর প্রতিটি হুকুম পালন করতে সর্বদা প্রস্তুত থাকে। তারা নিচু হয়ে মাথা ঝুঁকিয়ে বলে, জি বস, এখনই যাচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা ওনাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে আসবো। আরাধ্যর ঘর থেকে বেরিয়ে যায়। তার মেজাজ এখন ফুরফুরে। সে তার দামি গাড়িতে গিয়ে বসে। গাড়ির গ্লাস নামিয়ে সে তার সঙ্গীদের উদ্দেশ্যে বলে, শোন, পতিতালয়ে নাকি আজ নতুন ভার্জিন একটা মাল এসেছে। ওখানকার লিডার মর্জিনা খালাকে বলবি মালটাকে একদম রেডি রাখতে। আমি এখন ওদিকেই যাচ্ছি। ওটাকে আজ আমার নিজের বাড়িতে নিয়ে যাব। কথাটা বলি আরাধ্য গাড়ি স্টার্ট দিয়ে তীব্র গতিতে পতিতালয়ের দিকে চলে যায়। সেখানে গিয়ে মর্জিনা খালার সাথে কথা বলে। সে এক সুন্দরী তরুণীকে পছন্দ করে। মেয়েটাকে জোর করে কোলে তুলে নিয়ে সে সোজা নিজের আলিশান বাড়িতে নিয়ে আসে। নিজের বেডরুমে ঢুকে লাথি দিয়ে দরজাটা আটকে দেয়। শুরু হয় তার শরীরের আদিম আর নিষিদ্ধ চাহিদার খেলা। সারা রাত সেই ঘর থেকে কান্নার বদলে এক অদ্ভুত উন্মাদনার শব্দ ভেসে আসে। মেয়েটি যন্ত্রণায় নয়, বরং আরাধ্র পৈশাচিক ছোঁয়ায় এক ধরনের বিকারগ্রস্ত চিৎকারে ফেটে পড়ে। পরদিন সকালে সূর্যের আলো যখন ঘরের জানালা দিয়ে ভেতরে ঢুকলো, তখনও আরাধ্র নেশা কাটেনি। দরজা খুলে সে যখন বাইরে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তার মা আয়েশা সুলতানা সেখানে উপস্থিত হন। ছেলের এমন অধঃপতন দেখে আয়েশার কলিজা ফেটে যাচ্ছিল। আধা কাপড়ে সেই মেয়েটিকে ঘর থেকে বের হতে দেখে আয়েশা কঠোর গলায় ছেলেকে উদ্দেশ্য করে বলে, তোর কি একটুও লজ্জা লাগে না আরাধ্য? এমন বাজে মেয়েদের সাথে তুই রাত কাটাস? ঘরের ভেতরে সব নোংরামি করতে তোর বাধে না? আরাধ্য তার মায়ের দিকে তাচ্ছিলের দৃষ্টিতে তাকায়। সে পকেট থেকে সিগারেট বের করে ধরায় এবং ধোঁয়া ছেড়ে বলে, ও যদি বাজে মেয়ে হয় মা, তবে মনে রেখো আমিও খুব বাজে একটা ছেলে। বাই দ্য ওয়ে, এসব বাজে মেয়েদের যদি ঘরে না তুলি, তবে আমার হৃদয়ের এই যে আদিম ক্ষুধা, তা মেটাবে কে? আমাকে শাসন করতে এসো না। আমার সঙ্গে এভাবে বেয়াদবি করছিস তুই? তুই কি জানিস তোর বাবা শুনলে কি করবেন? আরাধ্য মায়ের কথা শুনেও না শোনার ভান করে। সে বিছানায় পড়ে থাকা সেই মেয়েটার হাত ধরে এক হ্যাচকা টান মারে। তাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, বাবা কি করবেন না করবেন তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এখন আমাকে আমার কাজ করতে দাও। আরাধ্য মেয়েটাকে হিড় হিড় করে টানতে টানতে বাড়ির সদর দরজার দিকে নিয়ে যায়। তার মা সোফার ওপর ধপ করে বসে পড়ে। তিনি দুহাত দিয়ে মুখ ঢেকে উপরের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলেন, হাই আল্লাহ, আমার এই একটা মাত্র ছেলে, কেন ওকে এমন পথে নিয়ে গেলে? ওকে তুমি সৎ পথে ফিরিয়ে দাও, ওকে হেদায়েত দাও আল্লাহ। আমি ওর এসব অত্যাচার আর সহ্য করতে পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। আয়েশা সুলতানা অঝরে কাঁদতে থাকে। আরাধ্য তার মা বাবার একমাত্র সন্তান। লস গ্যাংয়ের লিডার হিসেবে এলাকায় তার দাপট অপরিসীম। ধনী বাবার বখাটে আর অহংকারী ছেলে হিসেবে সে নিজেকে মাফিয়া ডন মনে করে। বাবার অগাধ সম্পত্তি আর রাজনৈতিক ক্ষমতার জোরে ছোট থেকেই তার মনের ভেতর এক বিশাল অহংকার পাহাড় হয়ে জমেছে। দিন যত যাচ্ছে আরাধ্যার পাপের ঘরা ততই পূর্ণ হচ্ছে। প্রতিদিন তার রাত কাটে ভিন্ন ভিন্ন মেয়ের সাথে। মদ্যপান আর বাজে নেশা তো আছেই। আগে সে যা করতো সব বাড়ির বাইরে আড়ালে করত, কিন্তু আজ সে দৃষ্ট তার সব সীমা ছাড়িয়ে গেছে। সরাসরি বাড়িতে মেয়ে নিয়ে এসে সে তার মা বাবার সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। আরাধ্যর এসবের কোনো ভ্রুক্ষেপ নেই। সে কেবল বোঝে নিজের আনন্দ আর শরীরের চাহিদা। জীবনের প্রতিটি মুহূর্তকে সে পৈশাচিক আনন্দ দিয়ে উপভোগ করতে চায়। পড়ালেখা শেষ করলেও বখাটেপনার
টানে সে প্রায় ক্যাম্পাসে যায়। মূলত নতুন কোনো সুন্দরী মেয়েকে শিকার করার জন্যই তার এই যাওয়া। আজও সে তৈরি হয়ে নিজের লাক্সারি গাড়ি নিয়ে ভার্সিটির দিকে রওনা দেয়। আরাধ্য দেখতে বেশ আকর্ষণীয়, একদম ফর্সা গায়ের রং, ক্লিন শেপ করা মুখ, খাড়া নাক আর তার চোখের মণিগুলো ইচ্ছুত নীলাভ। এই রূপ আর ক্ষমতার জোরে সে যখন কোনো মেয়েকে প্রপোজ করে, কোনো মেয়েই সহজ না বলতে পারে না। আরাধ্য আজ দামি স্যুট পরে আর চোখে সানগ্লাস লাগিয়ে রাজকীয় ভঙ্গিতে গাড়ি থেকে নামে। ক্যাম্পাসের প্রতিটি মেয়ের চোখ এখন তার দিকে, সবাই তার মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল। হঠাৎ একটা মেয়ের দিকে আরাধ্যর চোখ আটকে যায়। মেয়েটা ধীরস্থির পায়ে বই হাতে নিয়ে হেঁটে যাচ্ছে। প্রতিদিনের মতো আজও মেয়েটা আরাধ্যর উপস্থিতিকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। সে একবারের জন্য আরাধ্যর দিকে তাকায় না, বরং না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। আরাধ্যর বিস্ময়ের সীমা থাকে না। যেখানে হাজার হাজার মেয়ে তার একটা ইশারার জন্য অপেক্ষা করে, সেখানে এই সাধারণ মেয়েটা তাকে ভুলেও দেখে না। আরাধ্য অবাক হয়ে মনে মনে বলে, এই মেয়েটা কি আমার থেকেও বেশি অহংকারী নাকি? আমাকে চেনে না ও? আরাধ্যর মনে হাজারো প্রশ্ন উকি দেয়। ওই মেয়েটার এমন উপেক্ষা সে আগে কখনো দেখেনি। তবে আপাতত সে প্রশ্নগুলোকে পাত্তা না দিয়ে এক পাশে দাঁড়িয়ে থাকা একটা সুন্দরী মেয়েকে হাতের ইশারায় কাছে ডাকে। মেয়েটাও যেন এই মুহূর্তের জন্যই অপেক্ষা করেছিল। সে খুশিতে প্রায় লাফাতে লাফাতে আরাধ্যের সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে মুগ্ধতা উপচে পড়ছে। হাই, তুমি কি জানো আমি কতদিন থেকে তোমাকে ফলো করি? আজ বিশ্বাসই হচ্ছে না তুমি নিজে আমাকে ডাকলে। আরাধ্যের তার ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটিয়ে তুলল। সে আর চোখে মেয়েটার আপাদমস্তক দেখে নিয়ে অবহেলার সুরে বলল, তা তো জানি, আমার পেছনে কত মেয়ে লাইন দিয়ে ঘোরে, তার কি কোনো হিসাব আছে? চলো না আজ কোথাও নির্জনে বসে একটু গল্প করি, আমি অনেক কথা বলতে পারি। আরাধ্য মেয়েটার খুব কাছে এগিয়ে যায়। তার তপ্ত নিঃশ্বাস মেয়েটার কানে লাগে। সে খুব নিচু আর অসভ্য গলায় প্রশ্ন করলো, বসে বলবে নাকি শুয়ে বলবে? কোনটা তোমার বেশি পছন্দ? আরাধ্যের এমন সরাসরি আর নির্লজ্জ কথা শুনে মেয়েটা যেন একটু থতমত খেয়ে গেল। সে লাজুক মুখে আরাধ্যের বুকে আলতো ধাক্কা দিয়ে বলল, দূর, কি যে বলো না তুমি, সারাক্ষণ শুধু দুষ্টুমিই মাথায় ঘোরে। যাই হোক, তোমার নামটা যেন কি? আমার নাম রাইসা, আর তোমার নাম তো সবাই জানে। তুমি হলে আমাদের সবার ক্রাশ আরাধ্য। আরাধ্য এবার রাইসার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় খুব কোমল করে ধরল। সে রাইসার হাতের তালুতে নিজের আঙ্গুল বোলাতে বোলাতে বলল, কি দারুণ কোমল হাত তোমার। হাত যদি এমন হয় তবে তোমার ভিতরে বাকি সব, মানে তুমি নিজে না জানি কতটা কোমল আর হট। রাইসা আরাধ্যর এমন কথা শুনে লজ্জায় লাল হয়ে যায়। সে মুগ্ধ দৃষ্টিতে আরাধ্যর চোখের দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর বলল, তোমার চোখ দুটো যা কিউট না, একদম নীল সাগরের মতো। এই চোখের মায় যে কোনো মেয়েই বারবার হারাতে চাইবে। আমার তো সারাদিন তোমার প্রেমে পড়তে ইচ্ছে করে। তাকে আটকে রেখেছে তোমায়? আমি তো সবসময় শিকার ধরার জন্য রেডি থাকি। দুজনে এক কথা দুই কথা বলতে বলতে অনেক গভীর ভাব জমিয়ে ফেলে। রাইসার হাব ভাব দেখে মনে হচ্ছে আরাধ্য এখন যা বলবে সে তা করতেই হাসি মুখে প্রস্তুত। এরপর দুজনে মিলে শহরের এক নামি রেস্টুরেন্টে লাঞ্চ সারে। সারাটা বিকেল তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে সময় কাটায়। সন্ধ্যা ঘনিয়ে এলে আরাধ্য রাইসাকে তার বাসার সামনে ড্রপ করে দেয়। তবে আরাধ্যর তৃপ্তি কখনো মেটেনি। সে বাড়ির দিকে না গিয়ে নিজের গাড়ির মুখ ঘুরিয়ে দেয় তার সিক্রেট এরিয়ার দিকে। কারণ আজ সচিবালয়ের প্রধান সচিবের ছেলে লিমনকে তুলে এনেছে তার লোক। অন্যদিকে একটা মধ্যবিত্ত সিমসাম বাড়িতে হঠাৎ চিৎকার শোনা যায়। আম্মু! অবনীর তীক্ষ্ণ চিৎকার শুনে তার মা রান্নাঘর থেকে কাজ ফেলে হন্তদন্ত হয়ে ছুটে আসে। ঘরে ঢুকে তিনি দেখেন অবনীর পুরো কপাল আর চুল কাঁচা ডিমে মাখামাখি হয়ে আছে। মা কিছু বুঝে ওঠার আগেই অবনী কাঁদতে কাঁদতে অভিযোগ করলো, মা দেখো, বাসায় ঢুকতে না ঢুকতে তোমার গুণধর ছেলে আমার কপালে আস্ত একটা ডিম ফাটিয়েছে। আমি কি করব এখন?
অবনীর বড় ভাই সাগর পাশেই দাঁড়িয়ে হাসছিল। মা কিছু বলার আগেই সাগর তড়িঘড়ি করে সাফাই গেয়ে উঠল। একদম মিথ্যা কথা মা। ডিমটা দরজার চৌকাঠের সাথে আগে থেকেই ঝুলছিল। ও গাধার মতো না দেখে ওটাতে মাথা ঢুকিয়ে দিয়েছে। এখন এটা কি আমার দোষ বলো? তখনই আর সাগরের মা মারুফা আহমেদ খুব রেগে গেল। তিনি দুই ছেলে মেয়ের নিত্যদিনের ঝগড়ায় অতিষ্ঠ হয়ে গম্ভীর গলায় বললেন, তোরা দুই ভাই বোন দিন দিন যা নয় তাই হয়ে যাচ্ছিস। আমি আর তোদের মধ্যে নেই। তোরা নিজেরা যা খুশি বুঝে নে কি করবি। এই বলে তিনি রাগে হন করে হেঁটে নিজের ঘরে চলে গেল। অবনী ভীষণ রেগে গিয়ে সাগরের দিকে জ্বলন্ত চোখে তাকালো। সাগর সাথে সাথে কাচুমাচু মুখ করে রসিকতা শুরু করলো। আরে ডিম লেগেছে তো কি হয়েছে? তোর একটু ন্যাচারাল ফেসিয়াল হয়ে গেল। সারাদিন তো রূপচর্চা করার একদম সময় পাস না, তাই ভাই হিসেবে একটু উপকার করে দিলাম। এই কথা বলার পর অবনী পাল্টা কি বলবে তা শোনার অপেক্ষা না করে সাগর দাঁত কেলিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে দরজা আটকে দেয়। অবনী উপায় না পেয়ে না দেখে বাধ্য বোনের মতো ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। সারাদিন ভার্সিটি আর টিউশনি করে অবনীর খুব খিদে পেয়েছে। শরীরটা ভীষণ ক্লান্ত। রাতের খাবার নিয়ে টেবিলে বসা মাত্রই সাগর আবার কোথা থেকে যেন উদয় হলো। সে অবনীর পাশে বসে ফিসফিস করে বলল, খেয়ে নে, ভালো করে খেয়ে নে বোন। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তোর শ্বশুর বাড়ি চলেই যাবি তুই। তখন তো আর এই ভাই তোকে খাওয়াতে আসবে না। সামনে ফাইনাল পরীক্ষা, আগে ভালো মতো পাশ করব, তারপর একটা সম্মানজনক জব নেব, এরপর বিয়ের কথা ভাবা যাবে, তার আগে নয়। কিন্তু তোর হবু শাশুড়ি তো বলেছে তোকে খুব জলদি নিয়ে যাবে। আমার আবার বিয়ে কবে হলো যে শাশুড়ি আসবে? হবে তো খুব শীঘ্রই। মা বাবা তো পাত্র খুঁজছে। আমি ওই বখাটে টাইপের ছেলেদের কখনো বিয়ে করব না বলে দিলাম। আমার পছন্দ অনেক আলাদা। আচ্ছা দেখা যাবে। এখন ভালোই ভালোই গেলে আমায় উদ্ধার কর। সারাদিন তো না খেয়েই ছিলি মনে হয়। আমাকে তুমি খেতে দিচ্ছ কোথায়? বক বক করেই তো যাচ্ছ। খাবার তোর প্লেটে, তোর হাত তোর কাছে। আমি কি হাত টিপে ধরে রেখেছি যে আমি আটকালাম? তুমি পাশে বসে এত বক বক করলে আমি খাবো কি করে? আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। দূর হ ফকিন্নি, তোকে খেতে বলাই ভুল হয়েছে। বলেই সাগর হন করে রুম থেকে চলে যায়। অবনী একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের খাবারে মন দেয়। সচিবালয়ের প্রভাবশালী সচিব জাকিরের একমাত্র ছেলে লিমন এখন একটা অন্ধকার বদ্ধ গুদামের মাঝে লোহার চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। লিমন ভয়ে কাঁপছে। লস গ্যাংয়ের কাছ থেকে নেওয়া ড্রাগসের বিশাল অঙ্কের টাকা সে সময় মতো মেটাতে পারেনি। ঘরের এক কোণে ছায়ার মাঝে দাঁড়িয়ে সিগারেট টানছে আরাধ্য। আগুনের স্ফুলিঙ্গটা অন্ধকারে দপ করে জ্বলে উঠছে। আরাধ্য ধীর পায়ে এগিয়ে আসে। তার পরনে কালো লেদার জ্যাকেট, চোখে মুখে এক উন্মাদ পাশবিকতা। সে একটা বড় টেবিলের উপর রাখা ধারালো সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর দিকে হাত বাড়ালো। আরাধ্য ভাই, আমাকে আর একবার সুযোগ দিন। আমি কথা দিচ্ছি কাল বিকেলের মধ্যে সব টাকা মিটিয়ে দেব। আমার বাবা সচিব, ওনার অনেক ক্ষমতা। আপনি টাকা পেয়ে যাবেন, আমাকে শুধু ছেড়ে দিন। আরাধ্য লিমনের কথা শুনে থমকে দাঁড়ালো। তারপর হঠাৎ করে অট্ট হাসিতে ফেটে পড়ল। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল মৃত্যু শীতল এক আতঙ্ক। সে হাসতে হাসতে লিমনের গালের ওপর একটা ধারালো ব্লেড আলতো করে ছোঁয়া দিয়ে বলে, তোর বাবা সচিব? আরে গাধা, তোর বাবার ওই টেবিল চেয়ারের ক্ষমতা দিয়ে আমার পায়ের জুতাও পালিশ করা যাবে না। তুই আমার ড্রাগস নিয়ে টাকা দিস নাই, টাকা বাকি রেখেছিস, লস গ্যাংয়ের আইন ভেঙেছিস। জানিস তো এই সাম্রাজ্যে বেইমানির একটা ইনভয়েস হয়, আর সেটা হলো মৃত্যু। প্লিজ ভাই, আমি আপনার পায়ে ধরছি, আমাকে মারবেন না। আমি আপনার কেনা গোলাম হয়ে থাকবো। আরাধ্যর চেহারায় কোনো দয়া নেই। সে লিমনের চোখের ঠিক নিচে ব্লেড দিয়ে একটা গভীর দীর্ঘ দাগ কেটে দিল। রক্ত ফিনকি দিয়ে বের হয়ে লিমনের শার্ট ভিজিয়ে দিল। লিমন যন্ত্রণায় গগন বিদারী আর্তনাদ করে উঠল। আরাধ্য যেন এই চিৎকারে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পেল। সে পাশ থেকে একটা জ্বলন্ত কয়লা নিয়ে লিমনের বুকের উপর চেপে ধরল। পোড়া চামড়ার উৎকট গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। এই যে চিৎকার করছিস, এটা আমার কাছে সবচাইতে প্রিয় সিম্ফনি। তুই যখন আমার মালের নেশায় বুঁদ হয়ে থাকতিস তখন খুব মজা লাগতো না? এখন
সেই নেশার দাম মেটানোর সময় এসেছে। টাকা আসলে কি জানিস? টাকা হলো একটা নোংরা ড্রাগস যা তোকে ভগবান মনে করায়, আবার মুহূর্তেই তোকে এই ড্রেনের কুকুরের মতো নরকেও পাঠায়। আরাধ্য এবার একটা প্লাস হাতে নিল। লিমনের ডান হাতের নখগুলো সে একটা একটা করে টেনে তুলে ফেলতে শুরু করলো। লিমনের শরীরটা যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে ধনুকের মতো বেঁকে যাচ্ছে। সে গোঙাতে গোঙাতে শেষবারের মতো আর্জি জানালো, আমাকে মেরে ফেলুন, দোহাই লাগে, আর এমন পৈশাচিক নির্যাতন করবেন না, আমি আর সইতে পারছি না। আরাধ্য শান্তভাবে একটা চেয়ার টেনে লিমনের মুখোমুখি বসলো। সে তার পকেট থেকে দামি এক প্যাকেট বিশুদ্ধ কোকেন বের করে টেবিলের ওপর ছড়ালো। লিমনের ঝাপসা হয়ে আসা চোখের সামনে সে ড্রাগস নিতে নিতে খুব ধীর লয়ে বলতে লাগলো, মৃত্যু তো তোর মুক্তি লিমন, কিন্তু আমি তোকে সহজে মুক্তি দেব না। টাকা নেই তো জীবন নেই, এটাই দুনিয়ার সবচেয়ে বড় দর্শন। তুই আজ মরছিস কারণ তুই ক্ষমতার চেয়েও বড় লোভকে ভালোবেসেছিস। মানুষ টাকার জন্য উপরওয়ালাকে বিক্রি করে দেয়, আর তুই তো সাধারণ এক সচিবের ছেলে। আরাধ্য হঠাৎ করে পাগলের মতো হাসতে হাসতে লিমনের গলার শ্বাস নালীতে সজোরে ব্লেডটা চালিয়ে দিল। লিমনের কণ্ঠনালী চিরে গড় গড় শব্দ বের হতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই তার শরীরটা নিথর হয়ে চেয়ারে ঝুলে পড়ল। আরাধ্যের সাদা শার্টে লিমনের গরম রক্ত ছিটে এসে লাগলো। সে ভ্রুক্ষেপহীনভাবে ড্রাগসের নেশায় বুঁদ হয়ে চেয়ারের শরীরটা এলিয়ে দিল। তার চোখ দুটো লাল হয়ে গেছে। লস গ্যাংয়ের সাথে খেলতে এসে জীবনটাই দিয়ে দিলি। টাকা বড় না জীবন বড়, সেটা তো এখন ওপারে গিয়ে বুঝবি। শাওন, এই লাশটা কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দিস, আর ওর বাবার কাছে ওর ডান হাতের আঙুলটা একটা গিফট বক্সে করে পাঠিয়ে দিস, যেন সচিব সাহেব বুঝতে পারেন লস গ্যাংয়ের পাওনা কত দামি। চিঠিও দিবি, 50 লাখ টাকা চাইবি। আরাধ্যর কথাগুলোর ঘরের দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। সে নেশার ঘোরে হাসতে হাসতে চেয়ারে প্রায় উল্টে পড়ে রইল। লিমনের নিথর দেহটা তখনও ঝুলে আছে, আর আরাধ্য সেই রক্তের গন্ধেই নিজের তৃপ্তি খুঁজে নিচ্ছে। আরাধ্য যখন বাড়িতে ফেরে তখন রাত অনেক, পুরো শহর নিস্তব্ধ হয়ে গেছে। কিন্তু আয়েশা সুলতানা এখনও ড্রয়িং রুমের সোফায় বসে আছেন। ছেলের জন্য দুশ্চিন্তা আর অপেক্ষার প্রহরে তিনি না খেয়েই বসে থাকেন। কলিং বেলের শব্দ হতেই তিনি দরজা খোলেন। আরাধ্য টলমল পায়ে ভেতরে ঢোকে। তার চোখ দুটো লাল হয়ে আছে। সারা শরীর থেকে দামি অ্যালকোহল আর সস্তা পারফিউমের তীব্র গন্ধ বের হচ্ছে। আরাধ্য একা নয়, তার কাঁধে হাত দিয়ে ঝুলছে ছোট পোশাক পরা এক তরুণী। নেশায় চুর হয়ে থাকা আরাধ্যর কোনো হুঁশ নেই। আয়েশা সুলতানা এই দৃশ্য দেখে রাগে আর ঘৃণায় শিউরে ওঠেন। তিনি চিৎকার করে বলতে থাকে, ছি আরাধ্য, তুই দিন দিন পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছিস। ঘরে মা বসে আছে আর তুই একটা বাইরের মেয়েকে নিয়ে ঢুকে পড়লি। তোর কি বিবেক বলে কিছু নেই? আরাধ্য নেশার ঘোরেই হাসে। সে তার সাথে থাকা মেয়েটার গালে একটা শব্দ করে চুমু খায়। তারপর মেয়েটার কোমরে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, ওই তুই এখন যা, বাড়ি যা, আজ আম্মার মুড অফ, কাল দেখা হবে। মেয়েটা হাসতে হাসতে বেরিয়ে গেলে আরাধ্য দরজায় হেলান দিয়ে একটা গলা খাকারি দেয়। তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে অবহেলার সুরে মাকে বলে, এত রাত পর্যন্ত কেন মাঝে মধ্যে জেগে থাকো মা? আমি তো বাচ্চা নই, বাইরে থেকে খেয়ে এসেছি। আমার জন্য এভাবে বসে থাকার কোনো দরকার নেই। আবারও সেই নোংরা মেয়ে, আবারও সেই নেশা। তুই কবে মানুষ হবি আরাধ্য? তোর বাবা জানলে কি হবে ভেবেছিস? শোন, তোকে একটা বিশেষ কথা বলার জন্য আমি না খেয়ে অপেক্ষা করছি। যা বলার তাড়াতাড়ি বলো, আমার মাথায় ড্রাম বাজছে, এখন ঘুমানো দরকার। আমি সিদ্ধান্ত নিয়েছি, তোকে বিয়ে দিব। সংসারী না হলে তোর এই বখাটেপনা কোনো দিন যাবে না। মায়ের কথা শেষ হতে না হতেই আরাধ্য সোজা হয়ে দাঁড়ায়। তার নেশা যেন এক নিমিষে উধাও হয়ে গেছে রাগের চোটে। সে চিৎকার করে বলে, কি বললে? বিয়ে? অসম্ভব, আমি কখনো বিয়ে করব না। ধুর, তোমার পাল্লায় পড়ে রাতের আসল নেশাটাই কেটে গেল। তোমার হঠাৎ কি দেখে মনে হলো যে আমার গলায় ফাঁসি পড়াতে হবে? যত সব ফালতু আইডিয়া। কথাটা বলেই আরাধ্য গজগজ করতে করতে নিজের রুমে চলে যায়। সে বিছানায় ধপ করে শুয়ে পড়ে।
রাগে আর নেশার রেশে কিছুক্ষণ রিল্যাক্সে চোখ বুজে থাকে। পরদিন সকালে সে তার আড্ডায় লস গ্যাংয়ের সদস্যদের কাছে আসে। সেখানে তার কাছের বন্ধু শুভ হাসতে হাসতে এগিয়ে আসে। কিরে দোস্ত, কি খবর তোর? তুই সবসময় এমন গম্ভীর হয়ে কি চিন্তা করিস বলতো? কিছু না রে, মেজাজটা সেই কাল রাত থেকে বিগড়ে আছে। মা জোর করে আমাকে বিয়ে দিতে চায়, একটা মেয়ের জালে আমাকে আটকাতে চাইছে। খবরদার আরাধ্য, বিয়ে করিস না। তুই লস গ্যাংয়ের লিডার, তোর রাজত্ব সারা শহরে। বিয়ে করলে ওই একটা মেয়ের আঁচল ধরেই পড়ে থাকতে হবে তোকে। আর বিয়ে না করলে এক এক দিন এক এক হুরের সাথে রাত কাটাতে পারবি তুই। বিয়ের মধ্যে কোনো সুখ নেই রে ভাই, সব ঝামেলার গোড়া। সে আর বলতে, এক এক দিন এক একটা নতুন মাল সাথে নিয়ে রাত কাটানোর মজাই আলাদা। হ্যাঁ, জোস হবে ব্যাপারটা। কিন্তু দোষ, কালকে ওই মেয়েটার কি করলি? ওই তো তোকে পাত্তাই দিল না, একদম না দেখার ভান করে চলে গেল। ওকে ছেড়ে দিয়ে আবার সেই পুরোনো মালের কাছে কেন গেলি? আরে ওই মেয়েটার অনেক পরীক্ষা নেব আমি, এত সহজে ওকে ছাড়ছি না। একটু সময় দিচ্ছি যেন ও বুঝতে পারে ও কার সাথে পাঙ্গা নিয়েছে। অপেক্ষা কর, খেলা এখনো বাকি আছে। কি করবি তুই ওকে দিয়ে? কোনো স্পেশাল প্ল্যান আছে নাকি? আরাধ্য এক রহস্যময় হাসি দিয়ে শুভর দিকে তাকায়। সে খুব শান্ত গলায় বলে, তুই আমার জানাজানির আগেই সব জানতে পারবি। ও যখন আমার পায়ের নিচে এসে ক্ষমা চাইবে তখন দেখিস। এরপর বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আরাধ্যর কল আসে, নতুন ড্রাগস আসছে তার নামে। সে আনতে চলে যায়। অন্যদিকে অবনী নিজের পড়া টেবিলে বসে একটা পুরনো ডায়েরি খুলে দেখছে। সেখানে কেউ একজন খুব করুণ সুরে লিখেছে, খুব কি দরকার ছিল আমাকে কাঁদানোর? কি ক্ষতি করেছিলাম বল আমি তোর? একটুখানি ভালোবাসতেই তো চেয়েছিলাম, বিনিময়ে বেদনার নীল রঙে জীবন সাজালাম। কষ্ট কি আমার হয় না? প্রকৃতি নিশ্চয়ই বোঝাবে অন্যকে ধোঁকা দেওয়ার পরিণাম। অবনী ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে সে ভাবে ডায়েরির লেখক হয়তো খুব বড় কোনো আঘাত থেকে এসব লিখেছে। অবনী মনে মনে ভাবে, মানুষ কেন বিয়ের আগে প্রেম করে বা বিয়ের পর পরকীয়া করে, যার জন্য অন্য একটা মানুষের জীবন নরক হয়ে যায়। প্রেম করলে তো বিয়ের পরই করা উচিত। নিজের বিয়ের কথা মনে পড়তেই অবনীর মনটা বিষাদে ভরে ওঠে। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে না বলার মতো তো কোনো উপায় নেই। গভীর চিন্তা করতে করতে অবনী একসময় ঘুমিয়ে পড়ে। এদিকে আরাধ্য বাড়িতে আসলো। আজকে তার মাল গোডাউনে চলে গেছে। সে রুমে ঢুকে নজর যায় দেয়ালে লাগানো একটা ছবির দিকে। দেওয়ালে স্কচ টেপ দিয়ে কেউ একজন একটা ছবি লাগিয়ে রেখেছে। আরাধ্যর বুকটা ধক করে ওঠে। সেই চিরচেনা মায়াবী চোখ দুটো, ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি যা তাকে যেন উপহাস করেছে। কাজল কালো চোখের মণি দুটো চুম্বকের মতো আরাধ্যকে টানছে। বারবার মনে হচ্ছে এই মেয়েটাকেই তার আপন করে নিতে হবে। আরাধ্য চিৎকার করে মা মা বলে ডাকা শুরু করে। আয়েশা সুলতানা ঘরে ঢুকতে আরাধ্য ছবির দিকে আঙুল নির্দেশ করে বলে, মা, তোমার পছন্দের প্রশংসা করতে হয়। এই ছবিটা কার? আমি এই মেয়েকেই বিয়ে করব, ওকেই আমার চাই। আমি জানতাম রে, তুই ওকে দেখলেই জ্ঞান হারাবি। ও এতটাই সুন্দরী আর গুণবতী। তাহলে ওর দেখা কবে পাচ্ছি আমি? এখনই বলো। তুই চাইলে আজই সম্ভব। ও আমার খুব কাছের বান্ধবীর মেয়ে, সব ঠিকঠাক আছে। তার মানে তুমি আগে থেকে সব ফোন এঁটে রেখেছো? আরাধ্য খুশিতে প্রায় নাচতে নাচতে মায়ের গালে একটা চুমু খায়। সে হাসতে হাসতে বলে, আমি তোমার উপর অনেক হ্যাপি মা। মাই ডিয়ার মম, ইউ আর গ্রেট। আয়েশা সুলতানা নিজের হাত সরিয়ে নিয়ে বিরক্ত মুখে বলেন, যা দূর হ বাকাটে, আগে ফ্রেশ হয়ে আয়। তোর মুখ থেকে মদের গন্ধ বেরোচ্ছে, নোংরা ছেলে একটা। আরাধ্য হাসতে হাসতে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। আয়েশা সুলতানা তখনই তার বান্ধবী মারুফাকে কল করে। ওপাশ থেকে মারুফা আহমেদ ফোন রিসিভ করলে আয়েশা বলেন, আসসালামু আলাইকুম, কেমন আছিস রে তুই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ভালো আছি। আজকে অবনী সময় হবে? আমার ছেলে ওর সাথে দেখা করতে চায়। ও তো কেবল বের হলো। ঠিক আছে, আমি ওকে এখনই ফোন করে বাড়ি আসতে বলছি। তোরা দুপুরে লাঞ্চ করেছিস? ইনশাআল্লাহ আসছি তবে।
মারুফা আহমেদ তাড়াতাড়ি অবনীকে ফোন করে বাড়ি ফিরতে বলেন। অবনীও বাধ্য মেয়ের মতো ঘন্টাখানেক পর কলেজ থেকে ফিরে আসলো। সে ব্যাগটা সোফায় রেখে মায়ের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, এত জরুরি কি দরকার ছিল আম্মু? তুমি তো জানো আমার এখন কত ক্লাস আর টিউশনি চাপ। মারুফা আহমেদ মেয়ের দিকে তাকিয়ে কিছুটা আমতা আমতা করে নিচু গলায় বললেন, জরুরি দরকার আছে রে মা। লস গ্যাং এর সেই ছেলের আরাধ্য আর তার মা আজ তোকে দেখতে আসবে। হাতে সময় খুবই কম, তুই ঝটপট তৈরি হয়ে নে। অবনীর মুখটা মুহূর্তেই কালো হয়ে গেল। সে ধীর কণ্ঠে প্রতিবাদ করে বলল, আমি বিয়ের আগে কোনো পরপুরুষকে নিজের মুখ দেখাবো না আম্মু। এটা আমার পর্দার বরখেলাপ হবে। শোন মা, বিয়ের আগে হবু পাত্র একবার মুখ দেখতে হয়। এই ব্যাপারে অনেক সহি হাদিস আর বিধান আছে। পাত্র দেখে পছন্দ করা সুন্নত। কিন্তু আমি বিয়ের আগে কাউকে মুখ দেখাবো না, কারণ যদি কোনো কারণে এই বিয়েটা না হয় তবে সেই ছেলে যদি পরবর্তী সময় তার কল্পনায় আমাকে আনে তবে আমার মারাত্মক পাপ হবে। আমি পরপুরুষের মনে কোনো নিষিদ্ধ চিন্তা দিতে চাই না। মেয়ের এমন যুক্তির সামনে মারুফা আহমেদ আর কথা বাড়াতে সাহস পেলেন না। তিনি দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বললেন, ঠিক আছে মা, তুই ঘরে যা। ওরা আসলে আমি আর তোর আন্টি মিলে ওদের না হয় বুঝিয়ে বলবো, তুই চিন্তা করিস না। অবনী ধীর পায়ে নিজের ঘরে এসে অস্থির হয়ে পায়চারি করতে থাকে। আরাধ্যর মতো একটা বখাটে অহংকারী আর মাফিয়া লিডারকে পছন্দ করা তার পক্ষে কোনো কালেই সম্ভব ছিল না। অথচ ভাগ্যের কি পরিহাস, কিনা ওকেই বিয়ে করতে হবে। অবনী মনে মনে ছক কষতে থাকে এই বিয়েটা কোনোভাবে আটকানো যায় কিনা। ভাবতে ভাবতেই দরজায় সাগরের টোকা শুনে সে সম্ভিত ফিরে পায়। সাগর ঘরে ঢুকে দাঁত বের করে হাসতে হাসতে বলল, কিরে, খুব তো পায়চারি করছিস। মনে মনে কি বিয়ে ভাঙার কোনো মাস্টার প্ল্যান করছিস নাকি? বিয়েটা কি কিছুতেই ভাঙা যায় না ভাইয়া? তুই তো জানিস ওই ছেলেটা কত বড় একটা অভদ্র আর লম্পট। কেন, তুই কি মনে মনে অন্য কাউকে পছন্দ করিস? তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? না ভাইয়া, তুই কি জানিস না আমি এই পর্যন্ত কারোর সাথে প্রেম করিনি। দেখ, আমি ইসলাম মেনে চলি। বিয়ের আগে সব নোংরা সম্পর্ক আমি ঘৃণা করি। সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে অবনীর মাথায় হাত রেখে বলল, যদি তোর কোনো প্রেমিক থাকতো তবে না হয় তোকে সাহায্য করতাম পালিয়ে যেতে। যখন কেউ নেই তখন বিয়েটা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। তুই কি আমার ভাই নাকি আমার সবচেয়ে বড় শত্রু? তুই আমাকে ওই নরকের দিকে ঠেলে দিচ্ছিস। দেখ অবনী, বাবা যা চূড়ান্ত করেছে সেই সিদ্ধান্ত তুই কিছুতেই ভাঙতে পারবি না। আরাধ্যার বাবার ক্ষমতার সামনে আমরা অসহায়। বরং তুই যদি বিয়ে করে ওকে সুপথে ফিরিয়ে এনে মানিয়ে নিতে পারিস, তবেই হয়তো বাবার এই পাপের বোঝা থেকে তোরা মুক্তি পাবি। অবনীর চোখ দুটো পানিতে টলমল করে উঠল। সে ক্ষোভ আর অসহায়ত্ব নিয়ে জানালার বাইরে তাকিয়ে বলল, তাহলে আজই আমাকে বিদায় করে দে ভাইয়া। ওই অসভ্যটার সাথেই যখন আল্লাহ আমার কপালে বাঁধন লিখে রেখেছে, তখন ওই অশুভ কাজটাকেই শুভ করে দে আজই। আমি আর সময় নষ্ট করতে চাই না। বাবা, বিয়ে করতে বোনের দেখি এত তাড়া? তুই তো দেখি খুব এক্সাইটেড হয়ে গেলি। একদম চুপ থাক ভাইয়া। আমার বিয়ে করতে তাড়া নেই। আমার তাড়া হলো বাবার করা এই পাপের চুক্তি থেকে নিজেকে আর পরিবারকে মুক্ত দেওয়া। বাবার দায় মুক্তির জন্য আমি এই কোরবানি দিতেও প্রস্তুত। সাগর আর কোনো কথা বলতে পারে না। অবনীর বাবা মিস্টার সাজিদ আহমেদ আজ থেকে কয়েক বছর আগে ব্যবসায়িক ধসের মুখে পড়ে আরাধ্যর বাবার থেকে কোটি টাকা লোন নিয়েছিল। সেই ঋণের জালে আটকা পড়ে আজ তাদের পরিবার নিরুপায়। সেই সময় আরাধ্যর মা আয়েশা সুলতানা সুযোগ বুঝে অবনীর সাথে তার বখাটে ছেলের বিয়ে ঠিক করে ফেলেছিলেন। আজ এই অশুভ পরিণয়ের দিন। ঘটা না করে হলেও বিয়ের আসর বসলেও অবনীর মনে কেবল কান্নার রোল। অবনীর বুক হাহাকার নিয়ে অবনী কবুল বলে। আরাধ্য গম্ভীর গলায় 3 বার কবুল বলে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে। ঠিক সেই মুহূর্তেই আরাধ্যর পকেটে থাকা ফোনটা বিকট শব্দে বেজে ওঠে। আরাধ্য ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে লস গ্যাংয়ের এক সদস্যের হন্তদন্ত গলা শোনা যায়। বস, সর্বনাশ হয়ে গেছে। এমপি আপনার ড্রাগসের একটা বড় চালান, মানে ওই মাল আটকে দিয়েছে বর্ডারের কাছে। আমাদের লোকদেরও পুলিশে দেওয়ার হুমকি দিচ্ছে সে। কথাটা শোনার সাথে সাথেই আরাধ্যর চোখ মুখ রাগে রক্তবর্ণ হয়ে ওঠে।
তার কপালে রাগের রগগুলো দপদপ করতে থাকে। সে বিয়ের আসর থেকে এক ঝটকায় উঠে দাঁড়ায়। আসরে উপস্থিত সবাই চমকে যায়। আরাধ্য কোনো কথা না বলে দ্রুত পায়ে বাইরের দিকে পা বাড়াতে থাকে। তার মা আয়েশা সুলতানা ছেলের সামনে এসে পথ আগলে দাঁড়ান। এ কি করছিস আরাধ্য? আজ তোর বিয়ের দিন, বিয়ের আসর ছেড়ে তুই এভাবে চলে যাচ্ছিস, মানুষ কি বলবে? আরাধ্য তার মায়ের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। সে চিৎকার করে পুরো আসর কাঁপিয়ে বলে, এমপি আমার মাল আটকে দিয়েছে মা, আমার ইজ্জতের উপর হাত দিয়েছে। ওই এমপির এত বড় সাহস যে আমাকে বাধা দেয়। আজ ওকেও শেষ করব আর ওর গুদামও জ্বালিয়ে দেব। আমাকে বাধা দিও না। আরাধ্য মাকে এক পাশে সরিয়ে দিয়ে নিজের দামি গাড়িতে গিয়ে ওঠে। তার পেছনে লস গ্যাংয়ের 10টি গাড়ি ছুটতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তারা এমপির গোপন আস্তানায় পৌঁছে যায়। সেখানে এমপির বিশাল দেহরক্ষী বাহিনী পাহারায় নিযুক্ত ছিল। কিন্তু আরাধ্যর চোখে এখন খুনের নেশা। সে গাড়ি থেকে নেমেই হাতে থাকা অটোমেটিক গান নিয়ে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গার্ডদের আর্ত চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। আরাধ্যর সামনে যে আসে তাকে সে নির্দয়ভাবে সরিয়ে দেয়। গার্ডদের সরিয়ে সে সোজা ভেতরে ঢুকে এমপির কলার চেপে ধরে। এমপি ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আরাধ্য একটা হিংস্র হাসি দিয়ে এমপির পেটে সজোরে এক লাথি মারে। এমপি ছিটকে দেয়ালের পাশে গিয়ে পড়ে। আরাধ্য তার চুলের মুঠি ধরে হিড় করে টেনে একটা অন্ধকার টর্চার সেলের ভেতরে নিয়ে যায়। সেখানে এমপিকে একটা জং ধরা লোহার চেয়ারের শিকল দিয়ে শক্ত করে বেঁধে ফেলে। আরাধ্যর সহকারী শাওন পাশে এসে দাঁড়ায়। বস, কি করবো এই লোকটাকে? আমি নিজেই আজ ওর জমদূত। ও আমার কোটি টাকার মাল আটকিয়েছে। এখন ও নিজের জীবনের হিসেব মেটাবে। আরাধ্যর পাশ থেকে একটা হাতুড়ি তুলে নেয়। সে এমপির পায়ের পাতায় সজোরে আঘাত করলে শুরু করে। হাড় ভাঙার মটমট শব্দ আর এমপির গগন বিদারী চিৎকারে ঘরটা এক বিভীষিকা হয়ে ওঠে। আরাধ্যর প্রতিটি আঘাত ছিল পৈশাচিক। সে এমপির একটা একটা করে আঙ্গুল থেতলে দিতে দিতে বিকৃত উল্লাসে হাসতে থাকে। তোর খুব সাহস বেড়েছিল তাই না? আমার মালামাল আটকানোর আগে নিজের মরণ চিন্তা করিসনি কেন? তোর মেয়েকে খেয়েছি, তোকেও খাবো। তোদের মতো নেতাদের আমি লস গ্যাংয়ের জুতো পরিষ্কার করতেও রাখি না। নির্যাতন এখানেই শেষ হয় না। আরাধ্যর এবার একটা জ্বলন্ত রড নিয়ে এমপির সারা শরীরে চেকা দিতে শুরু করে। এমপির শরীর থেকে পোড়া মাংসের গন্ধ বের হতে থাকে। এমপি আধমরা হয়ে গোঙাতে থাকে আর ক্ষমা প্রার্থনা করে। ক্ষমা? লস গ্যাংয়ের ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ নেই। তুই আমার ব্যবসার ক্ষতি করেছিস, এখন তুই নিজের শেষ নিঃশ্বাস গুনবি। আরাধ্য এরপর একটা ধারালো ছোরা বের করে এমপির বুকে আমূল গেঁথে দেয়। এমপির দেহটা শেষবারের মতো ছটফট করে নিস্তেজ হয়ে যায়। আরাধ্য নিজের শার্টে লেগে থাকা রক্তের দিকে তাকিয়ে এক অদ্ভুত তৃপ্তি অনুভব করে। সে লাশের দিকে তাকিয়ে একটা সিগারেট ধরায়। শাওন, এই লাশটা এমন জায়গায় গুম করবি যেন কোনো কাকপক্ষীও টের না পায়। আর এমপির বাড়ির সব সম্পত্তি আমার নামে ট্রান্সফার করার ব্যবস্থা কর। আরাধ্য টর্চার সেল থেকে বেরিয়ে আসে। তার চেহারায় কোনো অনুশোচনা নেই, আছে কেবল এক মাফিয়া ডনের অহংকার। সে জানে আজ থেকে এই শহরের একচ্ছত্র অধিপতি সে। আরাধ্য ড্রিঙ্কস করতে শুরু করে। রাফি বলে, বস, আজ তো বাসর রাত, ড্রিঙ্কস করছেন কেন? হ্যাঁ তাই তো, থাক গেলাম। বিয়ের আয়োজনটা অবশেষে সম্পন্ন হয় সাগর আর ওর মায়ের প্রবল জোরাজোরিতে। অবনীর বাবার কোটি টাকার ঋণের বোঝা আর লস গ্যাংয়ের লিডারের হুমকির মুখে পরিবারটি ছিল একেবারে নিরুপায়। বিয়েতে অবনীর বাবা সাজিদ আহমেদ নিজের অপরাধবোধ থেকে উপস্থিত হতে পারেননি। বড় ভাই হিসেবে সাগরই অভিভাবকের দায়িত্ব পালন করে, বিয়ের সাক্ষ্য দেয়। কোনো জাঁকজমকপূর্ণ সাজসজ্জা নেই, কোনো উৎসবের আমেজ নেই। অবনী একটা সাদা মাটা লাল রঙের সুতির শাড়ি পরে আরাধ্যর বিশাল রাজকীয় ঘরের বিছানায় একা বসে আছে। তার শাশুড়ি আয়েশা সুলতানা নিজেই তাকে এই ঘরে বসিয়ে রেখে গেছেন। বাধ্য বইয়ের মতো অবনী কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তার কানে তখনও বাজছে আরাধ্য সেই পৈশাচিক কর্মকাণ্ডের কথা। কিছুক্ষণ পর সে নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে গিয়ে পবিত্র হয়ে অজু করে আসে। ঘরের এক কোণে যায় নামাজ বিছিয়ে গভীর মনোযোগের সাথে
এশার নামাজ আদায় করে। নামাজ শেষে সে যায় নামাজে বসেই 2 হাত তুলে করুণ কণ্ঠে আল্লাহর কাছে বিচার দেয়। এটা কোন পাপের শাস্তি আল্লাহ, নাকি আমার ইমানের পরীক্ষা? এসব বোঝার ক্ষমতা আমার নেই। তুমি ধৈর্য দাও আমায়, যেন এই বিপদ থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। এই অসভ্য আর জালেম লোকটার হাত থেকে আমার ইজ্জত রক্ষা করার মালিক তুমি। অবনী যায় নামাজ তুলে দাঁড়াতেই হঠাৎ কারোর শক্ত শরীরের সাথে সজোরে ধাক্কা খায়। সে চমকে ওঠে দেখে আরাধ্য তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে। আরাধ্য কখন ঘরে ঢুকেছে সে টেরই পায়নি। আরাধ্যর শরীর থেকে দামি মদের উগ্র ঘ্রাণ আসছে। এমপির ওপর পৈশাচিক নির্যাতন চালিয়ে সে এইমাত্র ফিরেছে। অবনীর ভেতরে এক অসহনীয় তোলপাড় শুরু হয়ে যায়। তার হৃদকম্পন বেড়ে গেছে বহুগুণে। সে দ্রুত নিজেকে সামলে নিয়ে কয়েক কদম পিছিয়ে নিরাপদ দূরত্বে সরে যায়। সে খেয়াল করে আরাধ্য এক দৃষ্টে অপলকভাবে তার দিকে তাকিয়ে আছে। অবনী রাগে চোখ কটমট করে হাতের জায়নামাজটা ওয়ারড্রপের ওপর রেখে দেয়। আরাধ্যর চোখে তখন নেশার ঘোর আর লালসা মিশে একাকার। সে ধীর পায়ে অবনীর খুব কাছাকাছি এসে দাঁড়ায়। অবনী আচমকা ভয় পেয়ে 2 হাতে আরাধ্যকে সজোরে ধাক্কা দেয়। খবরদার, আমার একদম কাছে আসার চেষ্টা করবেন না। আমি আপনার কোনো কেনা দাসী বা শয্যাসঙ্গী নই, বউ নই আমি। আরাধ্য অবনীর মোহনীয় রূপে যতটা বিমোহিত ছিল, তার অবাধ্য ব্যবহারে ততটাই বিরক্ত হয়ে যায়। তবে মেয়েটার কণ্ঠস্বর শোনার পর তার আর চিনতে দেরি হয় না। এই সেই মেয়ে যাকে সে ক্যাম্পাসে অসংখ্যবার মুখ ঢাকা অবস্থায় দেখেছে, কিন্তু পাত্তা পায়নি। নিজের চিরচেনা অপরাজিতাকে আজ নিজের ঘরে বউ হিসেবে পেয়েও সে গম্ভীর আর রাগী গলায় বলল, পাত্তাই যখন দেবে না তবে বিয়ে করলে কেন? কেন কবুল বললে কাজী সাহেবের সামনে? বিয়ে বলে না, এটা এক প্রকার ক্ষমতার দাপট আর মাফিয়াতন্ত্রের হুমকি। তাছাড়া আপনার মতো একজন নারী লোভী আর খুনি মাফিয়া লিডারের সাথে কি আমার মতো খোদাভীরু একটা মেয়ের কোনোভাবে মিল হওয়া সম্ভব? আরাধ্যর ঠোঁটে এক বাঁকা শয়তানি হাসি ফুটে ওঠে। সে অবনীকে মানসিকভাবে ঘা দিতে কুটিল গলায় বলল, তাই বুঝি? খুব তো ধর্মের কথা বলছো, তাহলে তো ইসলামের স্বামীর খেদমত করতে আর তার ডাকে সাড়া দিতে কঠোর নির্দেশ দেওয়া আছে। সেটা এখন অস্বীকার করবে কিভাবে? নাকি নিজের সুবিধার জন্য এখন আল্লাহকে অস্বীকার করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে আর স্ত্রীর অস্বীকার করার ফলে স্বামী রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করে, তখন ওই স্ত্রীর উপর ফেরেশতারা অভিশাপ করতে থাকে। এখন বলো, অভিশাপ নিতে চাও নাকি দাবি মেটাতে চাও? আরাধ্যর মুখে হাদিসের কথা শুনে অবনী একদম চুপসে যায়। সে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। আরাধ্য মুচকি হেসে অবনীর দিকে আরও এক পা এগিয়ে আসে। অবনী মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা শুরু করে যেন এই অসভ্যর হাত থেকে রক্ষা পায়। আরাধ্য হাত বাড়িয়ে অবনীর মাথার শাড়ির আঁচলটা নিচে ফেলে দেয়। অবনী আতঙ্কে চোখ বন্ধ করে নেয়। সে অনুভব করে তার গলায় ঠান্ডা কিছু একটা স্পর্শ করছে। কিছুক্ষণ পর চোখ মিলে দেখে আরাধ্য তার গলায় একটা সোনার চেইন পরিয়ে দিয়েছে, যাতে ইংরেজি বর্ণ এ খোদাই করা একটি লকেট আছে। অবনী কত কিছুই না ভেবেছিল, অথচ সে নিজেই বোকা বনে যায়। লকেটটা পরিয়ে দিয়ে আরাধ্য কোনো কথা না বলে বিছানায় নিজেকে এলিয়ে দেয়। সে যেন খুব ক্লান্ত। অবনী লকেটে হাত দিয়ে আরাধ্যার ঘুমন্ত চেহারার দিকে অপলক তাকিয়ে থাকে। সে ভাবে, ও যদি এতটাই খারাপ আর লম্পট হবে তবে এত সুন্দরী বউকে একা রেখে কিভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারে। অবনী ড্রেসিং টেবিলের আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকেই নিজে বিড়বিড় করে প্রশ্ন করে, অবনী, তুই কি সত্যিই খুব সুন্দর, নাকি ওই লোকটা তোকে শুধু অপমান করার জন্যই এমন করছে? পরক্ষণেই সে নিজের মনকে শান্ত করে বলে, আমি তো এটাই চেয়েছিলাম। আমি কিভাবে একজন অপরাধী আর লম্পটের কাছে নিজেকে বিলিয়ে দিতাম। আল্লাহ হয়তো এভাবেই আমাকে রক্ষা করেছেন, কিন্তু আমি এখন ঘুমোবো কোথায়? ওর সাথে বেড শেয়ার করার প্রশ্নই আসে না। সে কোনো উপায় না দেখে রুমের সোফার উপর গুটিসুটি মেরে বসে থাকে। দীর্ঘদিনের ক্লান্তি আর মানসিক চাপে একসময় নিজের অজান্তেই সোফায় ঘুমিয়ে পড়ে অবনী। কিন্তু আরাধ্য আসলে ঘুমায়নি। সে এতক্ষণ ঘুমের ভান করে অবনীর প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছিল।
সে মুচকি হেসে নিজের মনেই বলল, আমি হয়তো সমাজের চোখে অনেক খারাপ, লস গ্যাংয়ের লিডার হিসেবে আমার হাত রক্তে রাঙানো, তবে আমি সজ্ঞানে তোমার অমতে কিছু করিনি আর করতেও চাই না। অবনী, তুমি অনেক সহজ সরল, সময় হলেই তুমি সব কিছু বুঝতে পারবে। নিজের ভুলগুলো যখন বুঝতে পারবে তখন না হয় আমাকে মন থেকে ভালোবেসো। আরাধ্য তাকিয়ে দেখে ঘুমের ঘোরে অবনীকে একদম পরীর মতো লাগছে, ঠিক যেন একটা কাচের পুতুল। আরাধ্য বেশিক্ষণ তাকাতে পারে না, সে অন্যদিকে ফিরে শোয়। এই মেয়ের নিষ্পাপ চেহারার দিকে তাকালে নিজের কঠোর মনের নিয়ন্ত্রণ রাখা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। ভোরের ফজরের ওয়াক্তে অবনীর ঘুম ভাঙে। সারা রাত সোফায় বাঁকা হয়ে শুয়ে থাকার কারণে তার ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে। সে কোনো মতে উঠে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নেয়। এরপর সে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে শুরু করে। আরাধ্যর ঘুম ভাঙে সে মিষ্টি কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে। সে উঠে ফ্রেশ হয়ে কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে যায়। বেলা 12টা নাগাদ আরাধ্য আবার বাড়িতে ফিরে আসে। সে ড্রয়িং রুমে ঢুকে দেখে অবনী তার মা আয়েশা সুলতানার সাথে ঘরের কাজে হাত লাগিয়েছে। আয়েশা সুলতানা ছেলেকে দেখে কড়া গলায় প্রশ্ন করেন, ঘরে নতুন বউ রেখে তুই কোথায় রাত কাটিয়ে আসলি শুনি? বিয়ের পরের দিনেই তোর এই বখাটেপনা শুরু হলো? আমি তো রাতেই বাড়ি ফিরেছি মা, আমি সারা রাত ঘরেই ছিলাম, সকালে কাজে বের হয়েছি। কেন, অবনী কি তোমাকে কিছুই বলেনি? অবনী অবাক হয়ে আরাধ্যর দিকে তাকায়। আরাধ্যর মিথ্যে বলার ধরন দেখে সে অবাক হলেও শাশুড়ির সামনে সম্মান বাঁচাতে চোখ নামিয়ে নিয়ে আমতা আমতা করে বলে, জি মা, উনি সকালে কাজে বের হয়েছিলেন, রাতে ঘরেই ছিলেন। আয়েশা সুলতানা অবনীর হাত ধরে আবেগপ্রবণ হয়ে বললেন, ছেলেটা ছোটবেলা থেকেই ভুল পথে পা বাড়িয়েছে মা, ওর মনে অনেক জেদ। এখন তুমিই পারবে ওকে আগলে রেখো, সৎ পথে ফিরিয়ে আনতে। ওকে বদলানোর দায়িত্ব এখন তোমার। নিরুত্তর থাকে। সে মনে মনে হাসে, যে মানুষকে পুরো শহর বদলাতে পারেনি তাকে সে কিভাবে বদলাবে। আরাধ্য চুপচাপ নিজের ঘরে চলে যায়। আয়েশা সুলতানা অবনীকে উদ্দেশ্য করে বললেন, মা, ঘরে গিয়ে দেখো তো ওর কিছু লাগবে কিনা, গিয়ে একটু খোঁজ নে। অবনী অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করে ঘরের দিকে হাঁটা দেয়। তার কিছুই ভালো লাগছে না। এই বন্ধন থেকে মুক্তির কোনো পথ সে খুঁজে পাচ্ছে না। ঘরে ঢুকে দেখে আরাধ্য গভীর চিন্তায় মগ্ন হয়ে সিগারেট টানছে। সিগারেটের কটু গন্ধে অবনীর বমি আসার মতো অবস্থা হয়। সে নাক চেপে ধরে রেগে গিয়ে বলে, আপনার এই বাজে নেশাগুলো করার হলে বাইরে থেকে করে আসবেন, আমার সামনে বা এই ঘরে এইসব ছাইপাশ খাওয়া চলবে না একদম। আরাধ্য সিগারেটটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। সে দ্রুত অবনীর খুব কাছাকাছি এসে তার চোখে চোখ রেখে বাঁকা হেসে বলল, তুমি বউ হয়ে আমাকে নেশা করতে নিষেধ করবে তা না, বরং বলছো বাইরে থেকে খেয়ে আসতে। এতই কি ঘৃণা করো আমাকে? অবনী একরাশ বিরক্তি আর ঘৃণা নিয়ে আরাধ্য থেকে দূরে সরে দাঁড়ায়। সে বুঝতে পারে এই মাফিয়া ডনের সাথে তার জীবনের লড়াইটা কেবল শুরু হলো। দুপুরের খাবারের পর অবনী তার ঘরে এসে বিছানায় গা এলিয়ে দেয়। মনের কোণে এক অদ্ভুত কৌতূহল দানা বেঁধেছে। সে আলমারির এক কোণ থেকে সেই রহস্যময় ডায়েরিটা আবার বের করে। কেন এই ডায়েরিটা তাকে এতটা টানছে সেটা অবনী নিজেও জানে না। গতকালই ডায়েরিটা তার হাতে আসে, কিন্তু পরিস্থিতির চাপে মাত্র একটা কবিতা পড়ার পর আর সময় হয়ে ওঠেনি। ডায়েরিটা হাতে নিয়ে অবনী মাঝ বরাবর খোলে। সেখানে একটা পাতায় সে চিহ্ন দিয়ে রেখেছিল। পৃষ্ঠাটি উল্টে পরের পাতায় যেতেই তার চোখে পড়ে আরও একটা চরম বিষাদময় কবিতা। অবনী মনে মনে পড়তে থাকে, অনেক কষ্ট বুকে চাপা দিয়ে রেখেছি, জানি আর কখনোই প্রাণ খুলে হাসতে পারবো না। এই চাপা কষ্টগুলো শুধুই আমাকে আমৃত্যু যন্ত্রণা দিবে। মৃত্যু ছাড়া হয়তো এই দহন থেকে আর রেহাই পাবো না। মরীচিকার পেছনে ছুটতে গিয়ে জীবনের মানেই হারিয়ে ফেলেছি। আজ বড়ই অস্তিত্বহীন এক অসহায় জীবনে সংগ্রামের প্রতিটি ধাপে পুরোপুরি হেরে গেছি। বুকের মাঝে জমে থাকা যন্ত্রণাগুলো না পারি লুকাতে, না পারি ছুঁড়ে ফেলে স্বস্তির নিঃশ্বাস নিতে। মাঝে মাঝে বুক ফাটানো চিৎকার আসে,
কারণ সহ্য শক্তি পার হয়ে গেছে এই যন্ত্রণার। না পারি কাউকে বলতে, না পারি যন্ত্রণা ভুলে নতুন করে এগিয়ে যেতে। মানসিক কষ্টগুলো শুধুই একার, যা বহন করার শক্তিও আজ হারিয়ে গেছে। শুধু আল্লাহর দরবারে একটাই প্রার্থনা, যেন আমায় এই জগৎ থেকে মুক্তি দেয় অবশেষে। কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই কারো প্রতি। তোর নতুন করে পথ চলার শুভ সূচনা হোক। কবিতাটা পড়া শেষ হলে অবনীর বুকটা ব্যথায় টনটন করে ওঠে। সে অজান্তেই দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ফাল্লা, না জানি মানুষটা কতটা কষ্ট পেয়েছে তার জীবনে। কার লেখা এই হাহাকার? অবনীর কৌতূহল এবার চরমে পৌঁছায়। সে ডায়েরিটার একদম প্রথম পৃষ্ঠা খুলে দেখলো সেখানে খুব সুন্দর হস্তাক্ষরে তারিখ দিয়ে লেখা আছে 01/03/2013। অবনী পড়তে শুরু করে, আজ খুবই আনন্দ লাগছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে। অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছি। ওখানেই নিজের লাইফটা সুন্দর করে গুছিয়ে নেব। অবনী লেখাটা দেখে হাসলো। তার মনে এক আশ্চর্য অনুভূতি কাজ করলো যে মানুষটা এতটা মেধাবী, সেও কিনা এমন ডায়েরি লেখে। যাই হোক, লিখলে আর তার কি। সে আগ্রহ নিয়ে পরের পাতায় যায়। তারিখ 04/03/2013। অস্ট্রেলিয়াতে কি শুধু পড়তে এলাম নাকি প্রেম করতে? একটা মেয়ে যে আমার হৃদয় কেড়ে নিয়েছে। মেয়েটা বাংলাদেশি ফ্যামিলির, তবে জন্ম এখানেই। ও আমার প্রেমে পড়লো নাকি আমি তার প্রেমে পড়লাম, ঠিক বুঝলাম না। হঠাৎ করে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট করলাম মেয়েটির গাড়ির সাথে। মেয়েটি দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এসে আমাকে মাটি থেকে তুলল। খুব চিন্তিত গলায় বলল, I am sorry. I did mean that. ইটস ওকে, আই এম ফাইন, ডোন্ট ওয়ারি। Where are you from? আই এম কামিং ফ্রম বাংলাদেশ, অ্যান্ড ইউ? তাহলে বাংলাতেই কথা বলি। আমার মা বাবা দুজনেই বাংলাদেশি, তবে আমার জন্ম এখানে হয়েছে। বিদেশি মাটিতে এমন সুন্দরী দেশি মেয়ে, ভাবাই যায় না এসব। কি যে বলো না। যাই হোক, তুমি তো আমার ক্লাসমেট। সত্যি বলতে ফার্স্ট ক্লাসেই তোমার উপর ছোট্টখাট্ট একটা ক্রাশ খেয়েছি। তাই বুঝি আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য এই অ্যাক্সিডেন্টটা ঘটিয়ে দিলে আজ? মেয়েটা লাজুক ভঙ্গিতে হাসলো। তার সেই হাসি যেন পুরো ক্যাম্পাসকে আলো করে দিল। সে বলল, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই, এটা কি আর ইচ্ছাকৃতভাবে করা যায় বলো? উফ, কি মায়াবী ছিল তার হাসি। বিশেষ করে তার গোলাপি ঠোঁটগুলো খুব করে টানছিল আমায়। এটা প্রেম নাকি নিছক আকর্ষণ কিছুই জানি না আমি। অবনী যেন এক অন্য জগতে হারিয়ে গিয়েছিল। সে মুগ্ধ হয়ে পরের পাতায় গেল। তারিখ 09/03/2013। প্রপোজ কেমন করে করতে হয় তার কিছুই বুঝতাম না, তবে ওর জন্য সেদিন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। রোশনি নামটা ওর সার্থক। ও আমার জীবনে সত্যি আলো নিয়ে এসেছে। স্কার্টের সাথে ফুল হাতা গেঞ্জি পরে মাথায় হিজাব পেঁচিয়ে এসেছিল সেদিন। ওকে এতটাই মায়াবতী লাগছিল যে মনে হচ্ছিল ওকে আমার চাই। পকেটে একটা চকলেট ছিল, সেটা বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, তুমি কি আমার চকলেটের অর্ধেক ভাগ সারা জীবনের জন্য নিতে চাও? যদি চাও তবে হাত দুটো বাড়িয়ে দাও। আমি তোমার প্রেমে পড়ে গেছি রোশনি। রোশনি সেদিন চকলেটের সাথে প্রথমবার আমার হাতটা ধরেছিল। একটা মেয়ের হাত এতটা কোমল কিভাবে হতে পারে তা ওকে না ছুলে বুঝতাম না। অবনী যখন পরের পৃষ্ঠা উল্টাতে যাবে ঠিক তখনই তার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিল ঘরে কেউ এসেছে। সে দ্রুত ডায়েরিটাকে বালিশের নিচে লুকিয়ে ফেলে। তাকিয়ে দেখে বারান্দার দরজায় আরাধ্য এসে দাঁড়িয়ে আছে। আরাধ্যকে দেখে অবনী কেন ডায়েরিটা লুকালো তা সে নিজেও জানে না, তবে এই ডায়েরির প্রতি তার এক তীব্র নেশা লেগে গেছে। এক অজানাকে জানার নেশা। যতক্ষণ না সে এই ডায়েরির শেষ পাতা পর্যন্ত পড়তে পারবে ততক্ষণ আর তার মনে শান্তি আসবে না। এমন সময় আয়েশা সুলতানা ঘরে ঢোকেন। তিনি নবদম্পতির মাঝে দূরত্ব দেখে কিছুটা বিচলিত হলেন। তিনি হাসি মুখে বললেন, আরাধ্য, তুমি আর অবনী আজ কোথাও থেকে ঘুরে আসো না কেন? দুজনার সাথে পরিচয় হও, গল্প করো, দেখবে ভালো লাগবে। বারান্দা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে আরাধ্য খুব ঠান্ডা আর সোজা সাপটা গলায় বলল, আম্মা, আমি কোথাও যাব না,
আমার প্রচুর কাজ আছে। আমারও কোথাও যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই আম্মু, আমি বরং বাড়িতেই থাকি। অবনীর মুখে প্রথমবার আম্মু ডাক শুনে আয়েশা সুলতানা আবেগে আপ্লুত হয়ে যান। তিনি এগিয়ে এসে অবনীকে পরম আদরে কপালে চুমু খেয়ে ঘর থেকে বেরিয়ে যান। আয়েশা সুলতানা চলে যেতে আরাধ্য সজোরে ঘরের দরজাটা আটকে দেয়। অবনী সোফায় বসেছিল। আরাধ্য ধীর পায়ে এগিয়ে এসে অবনীর একদম সামনাসামনি সোফায় বসে। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ। সে গম্ভীর গলায় বলল, তোমার যদি আমাকে এতটাই বিরক্ত লাগে আর আমার সাথে থাকতে দম বন্ধ হয়ে আসে, তবে তুমি চলে যেতে পারো, আমি তোমাকে আটকে রাখবো না। অবনী কিছুক্ষণ চুপ করে আরাধ্যর চোখের দিকে তাকিয়ে থাকে। এরপর সে স্থির হয়ে উঠে দাঁড়ায়। সে খুব শান্ত কিন্তু দৃপ্ত গলায় বলল, আমাকে যদি তাড়িয়েই দিতে হয় তবে এইভাবে নয়, আমাকে আইনিভাবে মুক্তি দিয়ে দিন, তাহলেই সব ঝামেলা চুকে যাবে। কথাটা বলেই অবনী দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। তার মনটা বিষাদে ভরে আছে, কিন্তু সিঁড়ির কাছে আসতেই ভাই সাগরকে দেখে অবনীর আনন্দের সীমা থাকে না। গতকালই তো ভাইয়ের পাশে ছিল, আর আজ একদিনের ব্যবধান মাত্র। তবুও মনে হচ্ছে যেন অনেক বছর পর তার আপন ভাইটিকে দেখছে। ভাইকে দেখেই অবনী দীর্ঘদিনের সেই দুষ্টুমি আর প্রতিশোধের নেশা জেগে উঠল। সে তড়িঘড়ি করে রান্নাঘরে গিয়ে সাগরের জন্য এক গ্লাস শরবত বানিয়ে আনলো। সাগর সোফায় বসে ঘামছিল। অবনী তাকে কিছু বলার সুযোগ না দিয়েই গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, নে ভাইয়া, অনেক গরম বাইরে, তোকে খুব ক্লান্ত দেখাচ্ছে, এই শরবতটা ঝটপট খেয়ে ফেল। সাগর তার ছোট বোনের এই হুট করে জেগে ওঠা ভালোবাসা দেখে মুগ্ধ হলো। সে মুচকি হেসে কোনো সন্দেহ না করে ঢকঢক করে পুরো গ্লাস শরবত এক নিঃশ্বাসে খেয়ে ফেলল। খাওয়া শেষ হতে না হতেই সাগরের চোখ মুখ লাল হয়ে গেল। অবনীর শরবতে প্রচুর পরিমাণে ঝাল আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছিল। সাগর ঝালের চোটে হাহাকার করে হাঁপাতে শুরু করলো। সে জিভ বের করে পানি পানি বলে চিৎকার করে উঠল। অবনী সাগরের এই ছটফটানি আর কীর্তি দেখে হাসতে হাসতে প্রায় পাগল হওয়ার দশা। সে পেটে হাত দিয়ে সোফায় গড়িয়ে পড়ছে। তারপর দয়া করে সে দ্রুত গিয়ে এক জগ পানি এনে ভাইকে দিল। সাগর গ্রোগ্রাসে কয়েক গ্লাস পানি খাওয়ার পর যখন কিছুটা শান্ত হলো, তখন পকেট থেকে একটা চকলেট বের করে মুখে দিল। ঝাল কমানোর জন্য একটু শান্তি পেয়ে সাগর রাগ ভরা চোখে বোনের দিকে তাকিয়ে বলল, এই চকলেটটা আমি তোর জন্য এনেছিলাম, কিন্তু এখন তুই কচু খা, তোকে আর দেব না। লাগবে না তোর চকলেট, তোর চকলেট তুই খা, তোকে সাহায্য করতে পেরেছি এটাই আমার পরম তৃপ্তি। উপরের বারান্দা থেকে আরাধ্য নিভৃত অবনী আর সাগরের এই ভাই বোনের নির্মল খুনসুটি লক্ষ্য করছিল। অবনীর সেই প্রফুল্ল হাসি দেখে আরাধ্যর পাথর মনেও যেন ঢেউ খেলল। সে মনে মনে ভাবল, এমন একটা প্রাণবন্ত আর নিষ্পাপ মেয়েকে নিজের অন্ধকার জীবনে জড়িয়ে কষ্ট দেওয়ার কি কোনো মানে হয়? ও যদি সত্যি মুক্তি চায়, তবে ওকে কি মুক্তি দিয়ে দেওয়া উচিত নয়? ডিনার শেষ করে আরাধ্য নিজের ঘরে বিছানায় শুয়ে একটা বই পড়ছে। অবনী রুমে এসে আরাধ্যর দিকে একবার আর চোখে তাকালো। তারপর কোনো কথা না বলে সোফায় গিয়ে বসলো। আরাধ্য বইয়ের পাতা উল্টাতে উল্টাতে আর চোখে একবার দেখলো অবনীকে। বিকেলে ভাইয়ের সাথে মেয়েটা কি প্রাণবন্ধ ছিল, অথচ এখন মুখটা গোমরা করে বসে আছে। আরাধ্য মনে মনে হাসলো। কে বলবে এই মেয়েটা এখনো বিয়ের টাইম মনে প্রাণে মেনে নেয়নি, অথচ সবার সামনে এমন ভাব দেখায় যেন সে কত খুশি। অবনী প্রথম নীরবতা ভাঙল। লকেটটা খুব সুন্দর, ভাইয়ার খুব পছন্দ হয়েছে। আরাধ্যই বই থেকে চোখ না তুলেই শান্ত গলায় প্রশ্ন করল, ভাইয়ার পছন্দ হয়েছে বুঝলাম, তোমার কি পছন্দ হয়নি? ভালোই। বাসর রাতে বউকে স্পেশাল কিছু উপহার দিতে হয়, তবে সে রাতে আমার কাছে ওই চেইনটা ছাড়া আর কিছুই ছিল না। দেখতে সত্যিই অনেক সুন্দর, আপনার পছন্দ আছে বই কি? কাল তো ঘুমাওনি, বসে বসে ঘুমিয়ে ঘাড় ব্যথা করে ফেলেছিলে। চাইলে আজ বেডে এসে ঘুমাতে পারো, আমি তোমাকে জোর করব না। অবনী সোফা থেকে দাঁড়িয়ে যায়। সে একটু দ্বিধায় পড়ে গেল, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করল, আর আপনি কোথায় ঘুমাবেন? আমি বাইরে যাব। কেন, আবার সেই পতিতালয়ে যাবেন নাকি নেশা করতে যাবেন, কোনটা?
আরাধ্য বসা থেকে ঝটকা দিয়ে উঠে দাঁড়ায়। সে দ্রুত অবনীর খুব কাছে এসে দাঁড়ালো। আরাধ্যর চোখে মুখে এক ধরনের তীব্র যন্ত্রণা ফুটে ওঠে। সে দাঁতে দাঁত চেপে বলল, আগে নিজের মনটাকে ফ্রেশ করো অবনী, তারপর এই কথাগুলো বলবে। তোমার নোংরা ভাবনার প্রতিফলন আমার উপর দিও না। আমি কেন বলবো না? পুরো শহর বলে আপনি খারাপ। আপনার প্রতিটা রাতের জন্য নতুন নতুন মেয়ে লাগে। তুমি কি নিজের চোখে কোনোদিন দেখেছো আমি কোনো মেয়ের সাথে রাত কাটাচ্ছি? না, দেখিনি। তাহলে কোন সাহসে এসব অপবাদ দিলে? যদি আমার প্রতিটি রাতে নতুন মেয়েই লাগতো, তাহলে তুমি এখনো পর্যন্ত আমার এই ঘরে এতটা পবিত্র আছো কিভাবে? অবনী ভয়ে কাঁপতে শুরু করে। আরাধ্যর যুক্তিটা অকাট্য সত্যি তো। গত দুদিন সে একই ঘরে থাকলেও আরাধ্য তার গায়ে হাত পর্যন্ত তোলেনি। আরাধ্যর চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। সে নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করে ঝড়ের বেগে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। অবনী কিছুক্ষণ হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তবে শরীরের ক্লান্তি আর চোখের ঘুম তাকে কাবু করে ফেলে। সে দ্রুত এশার নামাজ শেষ করে বিছানায় শুয়ে পড়ে। ক্লান্তিতে মুহূর্তেই সে গভীর ঘুমে তলিয়ে যায়। অবনী খুব ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ে। এরপর মিষ্টি সুরে কোরআন শরীফ তেলাওয়াত শেষ করে। মনটা কেমন জানি উড়ু উড়ু করছিল। সে একটু মুক্ত বাতাসের আশায় রুম থেকে বের হয়। ছাদের সিঁড়ি খুঁজে সে আস্তে আস্তে উপরে উঠে যায়। ছাদের দরজাটা খোলা দেখে সে একটু অবাক হয়, তবে তার বিস্ময়ের সীমা থাকে না যখন সে ছাদের এক কোণে রাখা দোলনায় আরাধ্যকে গুটিসুটি মেরে শুয়ে থাকতে দেখে। সে এক পা দু পা করে সাবধানে কাছে এগিয়ে যায়। রাতে আরাধ্য কখন ছাদে এসেছিল সে কিছুতেই টের পায়নি। ঠান্ডায় আরাধ্য একদম কুঁকড়ে গেছে। ঘুমন্ত অবস্থায় এই দুর্ধর্ষ মাফিয়া ডনকেও একদম নিষ্পাপ বালকের মতো লাগছে। অবনী নিজের অজান্তেই মমতায় আরাধ্যর মাথায় হাত রাখে। ঠিক সেই মুহূর্তে আরাধ্য ঘুমের ঘোরে অবনীর হাতটা শক্ত করে ধরে ফেলে। অবনী চমকে ওঠে। হাত ছাড়ানোর চেষ্টা করলে আরাধ্যর ঘুম ভেঙে যায়। সে লজ্জিত হয়ে হাতটা ছেড়ে দিয়ে উঠে বসে। অবনী নিজেকে সামলে নিয়ে রাগী গলায় বলল, এই কনকনে ঠান্ডায় ছাদে শুয়ে ঠান্ডা লাগিয়ে কি এখন আমার থেকে সেবা পাওয়ার আশা করছেন আপনি? আরাধ্য ঠিক মতো চোখ মেলতে পারছে না। সে ঘুমের ঘোরে অস্পষ্ট স্বরে বলল, প্লিজ আর একটু ঘুমাতে দাও, অনেক ঘুম আসছে। নিচে গিয়ে বিছানায় ঘুমান। এখানে কষ্ট করে শুয়ে থেকে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি? মানুষ ভাববে আমি খুব দজ্জাল বউ, যে বরকে রাতে ঘর থেকে বের করে দিয়েছি। আরাধ্য দোলনা থেকে উঠে আচমকা অবনীকে জড়িয়ে ধরে। সে ঘুমের ঘোরে অবনীর কাঁধে মাথা রেখে বলল, কে বলেছে আমার বউ দজ্জাল? আমার বউটা দুনিয়ার সবচেয়ে ভালো একটা মেয়ে। আরাধ্য এভাবে হঠাৎ জড়িয়ে ধরায় অবনীর ভেতরে এক প্রবল শিহরণ বয়ে যায়। সে না পারছে তাকে সরিয়ে দিতে, না পারছে তাকে পাল্টা শক্ত করে জাপটে ধরতে। অবনীর হৃৎপিণ্ডটা খুব জোরে জোরে চলতে শুরু করেছে। এক প্রকার অজানা শান্তি যেন তার মনে হানা দিচ্ছে। স্বামীর প্রথম ছোঁয়া তার মনের মাঝে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিল। আরাধ্য নিজেরও হার্টবিট বেড়ে গেছে। সে সম্বিত ফিরে পেয়ে অবনীকে ছেড়ে দেয় এবং নিচু স্বরে ছোট করে একটা সরি বলে। এরপর সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। অবনী আরাধ্যর এই পাগলামি দেখে কেন যেন কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর মনটা হালকা করে সে ছাদে লাগানো নারিকেল গাছের পাতা ধরে টানাটানি শুরু করে, যেন সে এক ছোট্ট অবুঝ মেয়ে। খানিক বাদে অবনী নিচে নেমে আসে। ধনী পরিবারের বউ হিসেবে তার তেমন কোনো কাজ নেই। বুয়া ব্রেকফাস্ট রেডি করে রেখেছে। সবার খাওয়া শেষ হলেও কেবল অবনীই বাকি। তার ভারী কিছু খেতে ইচ্ছে করছিল না বলে এক কাপ চা আর একটা ডিম সিদ্ধ দিয়েই সকালের নাস্তা সারে। ঘরে ফিরে সে আবার সেই ডায়েরিটা ওপেন করে। তাকে জানতেই হবে এটা কার জীবন কাহিনী। এই ডায়েরি পড়াটা এখন তার নেশায় পরিণত হয়েছে। পরের তারিখটা দেখে অবনী অবাক হয়ে যায়। 14/5/2013। ওর সাথে আমার পুরো শহরটা ঘোরা শেষ। ওর ব্যক্তিগত জীবন সম্পর্কে আজও ডিটেলস কিছু জানতে পারলাম না। রোশনি ইদানিং কেমন জানি পাল্টে গেছে। ও আমাকে খুব কষ্ট দিচ্ছে। এতদিন এত আনন্দে ছিলাম যে ডায়েরি লেখার সময় পর্যন্ত পাইনি। আজ 1.5 মাস পর মনে হচ্ছে আমি খুব অসহায়। আচ্ছা, ও হঠাৎ এমন পরিবর্তন হয়ে গেল কেন? আমি কি কোনো স্বপ্ন দেখছি? সুন্দর স্বপ্ন, কিন্তু এন্ডিংটা খুব কষ্টদায়ক। অবনীর পরের পাতে যায়
25/4/2013। রোশনি আজকে আমার সাথে খুব বাজে ব্যবহার করলো, সবার সামনে আমাকে অপমান পর্যন্ত করলো। কারণটা আজও আমার কাছে অজানা। ছেলে হয়ে না পারছি কাঁদতে, না পারছি সবার সামনে এই যন্ত্রণা সহ্য করতে। 25/4/2013। সব অপমান গায়ে মেখে আমি বাসায় ফিরে আসলাম। ওখানে আর থাকার কোনো ইচ্ছে ছিল না। তবে রোশনি, তুমি যেভাবে আলোর ঝলকানি নিয়ে আমার জীবনে এসেছিলে, যাওয়ার সময় সেই আলো কেড়ে নিয়ে অন্ধকার না করে দিলেই পারতে। তবে জানতে বড় ইচ্ছে হয় তোমার হঠাৎ এই পরিবর্তনের পেছনের কারণটা। তোমার সাথে আর হয়তো কোনো দিন দেখা হবে না, কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না কখনো। অবনী পুরো অবাক হয়ে যায়। একটা সুন্দর প্রেম কাহিনী শুরু হতে না হতে এভাবে বিষাদে শেষ হয়ে গেল। কেমন হয়েছিল সেই ছেলেটার সাথে? সে কৌতূহল নিয়ে পরের পৃষ্ঠা উল্টায়। সেখানে শুধু অনেকগুলো কষ্টের ইমোজি দেয়া। এরপর 1 বছর পরের তারিখ 6/2/2014। ইচ্ছে না থাকলেও অনার্সে আবার ভর্তি হলাম। বাবা মায়ের মুখ নিচু করে আর কতকাল বসে থাকবো? 9/3/2014। দেখতে হ্যান্ডসাম হওয়ার সুবাদে মেয়েরা শুধু শুধু আমাকে প্রপোজ করে। তাদের আধিক্যতা দেখে অন্তরে পুষে রাখা রাগটা হুট করেই বেড়ে যায়। এখন আমার কাজ হলো প্রেমের নামে মেয়েগুলোকে ফাঁদে ফেলা এবং ওদের আসল রূপগুলো ওদের বাবা মায়ের কাছে ধরিয়ে দেওয়া। আজ পর্যন্ত 3টি মেয়েকে শাস্তি দিয়েছি, এতে হয়তো সমাজের ভালোই হয়েছে। এত কম বয়সে কিসের এত প্রেম শুনি? 26/5/2014। আজ আমি পুরো ভার্সিটির মেয়েদের কাছে একজন ভয়ঙ্কর খারাপ মানুষ, কেননা ওরা না বুঝে আমাকে প্রপোজ করে আর আমি তা রেকর্ড করে ওদের বাবা মায়ের কাছে পাঠিয়ে দিই। আর এখন সবাই আমাকে মাফিয়া কিং হিসেবে চেনে। কেন আমি এমন হলাম? কারণ আমার একটা ছোট বোন ছিল, আরিতা। আমার বাবার এক বন্ধু বিজনেসের পাওনা টাকার জন্য তাকে ধর্ষণ করে মেরে ফেলেছিল। বাবা তখন দেনায় ডুবে গিয়েছিলেন। সেই প্রতিশোধ নিতেই আমি মাফিয়া হয়েছি। সেই নরপশুদের আমি নিজের হাতে মেরেছি। এখন শুধু বাকি আছে ওই এমপি। সবাই আমাকে খারাপ বলে ডাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার খারাপ হবার বিনিময়ে যদি মেয়েগুলো সঠিক পথে থাকে তবে তাই সই। অবনী ডায়েরিটা বন্ধ করে স্তম্ভিত হয়ে বসে থাকে। সে ডায়েরির এই লেখকের সাথে আরাধ্যের জীবনের এক অদ্ভুত মিল খুঁজে পায়। তবে কি এই ডায়েরিটা আরাধ্যরই? বেলা 12টার দিকে আরাধ্য ঘরে ফিরে আসে। সে দেখে অবনী তার মায়ের সাথে সংসারে কাজে ব্যস্ত। আয়েশা সুলতানা নিজেকে ছেলেকে দেখে প্রশ্ন করে, ঘরে নতুন বউ রেখে তুই কোথায় রাত কাটিয়ে আসলি বকাটে ছেলে? আমি তো রাতেই ঘরে ছিলাম মা, সকালে কাজে বের হয়েছি। অবনী হয়তো তোমাকে বলতে ভুলে গেছে। অবনী আরাধ্যর দিকে একবার তাকিয়ে শাশুড়ির কাছে তার সম্মান বাঁচিয়ে দিল। সে বলল, জি মা, উনি সকালেই কাজে বের হয়েছিলেন। আরাধ্য চুপচাপ নিজের ঘরে চলে যায়। আয়েশা সুলতানা অবনীকে বলেন ওর ঘরে গিয়ে খোঁজ নিতে। অবনী ঘরে ঢুকে দেখে আরাধ্য গভীর চিন্তায় সিগারেট টানছে। গন্ধে অবনীর বমি আসার উপক্রম হলো। সে রেগে বলল, বাজে নেশা করার হলে বাইরে থেকে করে আসবেন, এই ঘরে এসব খাওয়া চলবে না। আরাধ্য সিগারেট ফেলে অবনীর খুব কাছে এসে দাঁড়ালো। সে ফিসফিস করে বলল, কোথায় বউ হয়ে আমাকে আদরের সাথে নেশা ছাড়তে বলবে তা না, বলছো বাইরে থেকে খেয়ে আসতে। এতই পর করে দিলে আমায়। অবনী একরাশ বিরক্তি নিয়ে তার থেকে দূরে সরে দাঁড়ায়। অবনীর হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সে মন্ত্রমুগ্ধের মতো ডায়েরির পাতায় চোখ বুলিয়ে যাচ্ছে। প্রতিটি শব্দ যেন একটা জীবন্ত আগ্নেয়গিরি যে পড়তে থাকে। জীবনে হয়তো দ্বিতীয়বার প্রেমে পড়েছি, তবে এবার শুধু চোখের মায়ায়। মেয়েটি নবীন বরণে এসেছে, সম্ভবত ফার্স্ট ইয়ারে পড়ে। এই সুপ্ত প্রেম অন্তরেই থাকুক। একবার ভুল করেছি রোশনিকে ভালোবেসে, আর কোনো ভুল করতে চাই না। ফাইনাল পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট নিয়ে পাশ করলাম, কিন্তু স্বপ্নটা পূরণ করতে পারলাম না। মেলবোর্ন ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েও তোমার কারণে গ্র্যাজুয়েশন করতে পারলাম না রোশনি। তবে দেখে নিও, পিএইচডি করতে আমি ঠিকই আসব। সেদিন তোমাকে খুঁজে বের করে সব অপমানের জবাব নেব। মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে, জবের কোনো ইচ্ছে নেই, কারণ বাবার যা সম্পত্তি আছে তা আমার 7 জন্ম কেটে যাওয়ার জন্য যথেষ্ট। তবে আবার অস্ট্রেলিয়া যাব।
এর মধ্যেই এমপিকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। আরিতার হত্যার প্রতিশোধ এখন পূর্ণ। মাফিয়া জগৎ থেকে নিজেকে এখন পুরোপুরি সরিয়ে নিয়েছি। উনি অবাক হয়ে লক্ষ্য করলো ডায়েরির শেষ পাতাটি মাত্র 2 দিন আগে লেখা, কিন্তু কোথাও লেখকের নাম উল্লেখ নেই। কি আশ্চর্য! কৌতূহল সামলাতে না পেরে সে ডায়েরির আরও কয়েকটা পাতা উল্টাতে থাকে। হঠাৎ একটা পাতায় গিয়ে তার চোখ আটকে যায়। সেখানে ব্র্যাকেট দিয়ে খুব যত্ন করে লেখা আছে আরাধ্য প্লাস অবনী, দুজনের নামের শুরুতেই এ বর্ণটি। অবনীর মাথা কাজ করা বন্ধ করে দেয়। তার মানে এই ডায়েরিটা আরাধ্যর? সে যাকে এতদিন বখাটে লম্পট আর খুনি ভেবে এসেছে, সে আসলে হৃদয়ে এত বড় এক ক্ষত বয়ে বেড়াচ্ছে। কিন্তু এই ডায়েরিটা আরাধ্যর কাছে থাকার কথা ছিল, এটা সাগরের কাছে গেল কিভাবে? ঠিক তখনই ঘরে ঢুকে পড়ে আরাধ্য। অবনীর হাতে নিজের ব্যক্তিগত ডায়েরি দেখে সে স্তম্ভিত হয়ে যায়। সে দ্রুত এগিয়ে এসে অবনীর হাত থেকে এক ঝটকায় ডায়েরিটা কেড়ে নেয়। তার চোখে মুখে রাগ আর অস্বস্তি। সে একটু কর্কশ গলায় বলল, এই ডায়েরিটা আমি হন্যে হয়ে কত খুঁজেছি জানো? ওটা তোমার কাছে গেল কি করে? নাকি তুমি আমার জিনিস চুরি করেছো? অবনী মোটেও ভয় পায় না। সে শান্ত হয়ে একটু চিন্তা করে খুব মিষ্টি আর ধীরস্থির গলায় জবাব দেয়, ডায়েরির লাস্ট কথাগুলো এই বছরের জানুয়ারি মাসের 1 তারিখে লেখা। আপনি নিজের মেমোরিতে একটু চাপ দিয়ে ভাবুন তো, সেই দিন কার কার সাথে কথা বলেছিলেন? কারণ সেই দিনই তো আপনার এই ডায়েরিটা চুরি হয়ে গিয়েছিল। আরাধ্য কপালে ভাঁজ ফেলে একটু ভাবার চেষ্টা করে। তার চোখের সামনে পুরনো স্মৃতিগুলো ভাসতে থাকে। সে বিড়বিড় করে বলল, সেদিন সারাদিন আমি রাইসার সাথে ঘুরেছি। তার মানে ওই ডায়েরিটা চুরি করেছে। কিন্তু ও কেন এমন কাজ করবে? কি যাতা বলছেন আপনি? কোন রাইসের কথা বলছেন? রাইসা তোমার 1 বছরের জুনিয়র, তোমাদেরই ডিপার্টমেন্টের মেয়ে। ওকে তুমি চেনো না? অবনী যেন আকাশ থেকে পড়ে। তার মনে পড়ে যায় সাগরের হবু স্ত্রীর নামও তো রাইসা। সে উত্তেজিত হয়ে বলল, ভাইয়ার হবু স্ত্রীর নামও তো রাইসা। তার মানে কি ওই মেয়েটাই আপনার সাথে ঘুরেছে? আর ডায়েরিটাও ওখান থেকে ভাইয়ার হাতে এসেছে? আরাধ্যর একটা দীর্ঘশ্বাস ফেলে অবনীর দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা তাচ্ছিলের হাসি ফুটে উঠল। সে বলল, ও এখন সব পরিষ্কার হলো আমার কাছে। এই জন্যই তোমার ভাইয়া কোনো ঝামেলা ছাড়াই এই বিয়েতে রাজি হয়ে গিয়েছিল। সে ডায়েরি পড়ে আমার জীবনের সব সত্যি জেনে গিয়েছিল। সব কিছুই তো বুঝলাম, রাইসার কাহিনীও পরিষ্কার হলো, কিন্তু আমার বাবাকে আপনি কেন এত টাকা দিয়ে ঋণী করেছিলেন? আরাধ্যর এবার অবনীর খুব কাছাকাছি এসে দাঁড়ালো। সে শান্ত কণ্ঠে জানালো, আমি কোনো টাকা নিজ থেকে দেইনি অবনী। তোমার বাবাই আমার বাবার কাছে হাত পেতেছিলেন। ওনার ব্যবসায় বিশাল ক্ষতি হয়েছিল আর বাজারে অনেক দেনা হয়ে গিয়েছিল। উনি বলেছিলেন পরে সব টাকা শোধ করে দেবেন। অবনী নিজের ভুলের জন্য অনুশোচনায় দগ্ধ হতে থাকে। সে নিজেকেই নিজে দোষারোপ করে মৃদু স্বরে বলল, অথচ আমি অযথাই আমার বাবাকে ভুল বুঝেছিলাম। ভেবেছিলাম উনি আমাকে বিক্রি করে দিয়েছেন। তুমি আস্ত একটা গবেট যে। কি আমায় গবেট বলছেন? ভুল শোনোনি অবনী, সত্যি তুমি আস্ত একটা গবেট। কোনো কিছু না জেনেই মানুষের উপর জাজমেন্টাল হয়ে যাও। অবনী মুখ ফুলিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর তার মনে পড়ে যাওয়া শেষ প্রশ্নটি ছুড়ে দেয়, আচ্ছা আমি না হয় গবেট, তাহলে আপনি ওই নোংরা পতিতালয়ে কেন যান রাত বিরাতে? আরাধ্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানালার দিকে তাকালো। সে যেন পুরনো দিনগুলোতে ফিরে গেছে। সে শান্ত স্বরে বলল, তুমি তো ডায়েরি পড়ে সবই জেনে ফেলেছো দেখছি। তবে ডায়েরিতে পতিতালয়ে যাওয়ার কারণ কেন লেখা নেই সেটা জানতে চাও? আসলে ওখানে যারা নতুন আসতো আমি ওদের চড়া দামে কিনে নিয়ে মুক্ত করে দিতাম। আর সারা রাত ওদের পাশে বসে ওদের করুণ জীবনের গল্প শুনতাম। তাছাড়া ওখানে একজন বয়স্ক নারী ছিল যার একটা ছোট বাচ্চা আছে। সে যেন পেটের দায়ে ওই অবুঝ বাচ্চাটাকে রেখে অন্য পুরুষের বিছানায় না যায়, সেজন্য আমি তাকে নিয়মিত টাকা দিতাম। এটাই ছিল আমার প্রতি রাতের কাজ। অবনীর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। সে কি এক ভয়ঙ্কর ভুল ধারণা নিয়ে এই মানুষটিকে ঘৃণা করে এসেছে? সে ধীর গলায় প্রশ্ন করল, আর আমার ছবি তোমার ঘরে কে টাঙিয়ে রেখেছে? আরাধ্য মুচকে হাসলো। সে হাসিতে কোনো শয়তানি ছিল না, ছিল একরাশ মমতা। সে বলল, তোমার আম্মু আমার আম্মুকে ছবিটা দিয়েছিলেন। আম্মুই ওটা টাঙিয়েছেন। সত্যি বলতে তোমাকে পছন্দ করি ভেবে আম্মু বিয়ের প্রস্তাব দেননি।
ওনার আগে থেকেই তোমাকে পছন্দ ছিল। যখন আম্মু আমাকে বিয়ের কথা বলেছিলেন আমি প্রথমে না করে দিয়েছিলাম, কিন্তু তোমার ছবিটা দেখার পর আর না করার উপায় ছিল না। হাজার হোক সুপ্ত ভালোবাসা বলে তো একটা কথা আছে। অবনী দু চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে না এই পানি কি অপরিসীম খুশির নাকি এতদিনের ভুল বোঝার কষ্টের। আরাধ্য অবনীর জল ভরা চোখের দিকে তাকিয়ে বিচলিত হয়ে বলল, কাঁদছো কেন এখন? আমি কি আবার কোনো খারাপ কথা বললাম? অবনী কোনো উত্তর দেয় না। সে সব জড়তা ছেড়ে ফেলে ঝাঁপিয়ে পড়ে আরাধ্যর প্রশস্ত বুকে মাথা রাখে। সে দুই হাত দিয়ে আরাধ্যকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আরাধ্য পাথরের মতো দাঁড়িয়ে থাকে। এই বিরল আলিঙ্গন যেন তাকে এক অন্য জগতে নিয়ে যায়। কিছুক্ষণ পর অবনী নিজ থেকে একটু লজ্জিত হয়ে দূরে সরে যায়। আরাধ্য এবার কিছুটা তাচ্ছিলের সুরে আর বাঁকা হাসি দিয়ে বলল, মেয়ে মানুষের মন বোঝা আসলেই বড় দায়। এরা কখন যে কি চায় আর কখন কি ভাবে তা এরা নিজেরাও জানে না। অবনীর চোখের পানি মুছে হাসি মুখে আরাধ্যর দিকে তাকালো। সে এসে আরাধ্যকে জড়িয়ে ধরে সরি বলে। দুজনে হাসতে থাকে। সময়ের চাকা ঘুরতে থাকে আপন গতিতে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। আরাধ্য আর অবনী নতুন জীবনের ছোট ছোট খুনসুটি আর ভালোবাসা পুরো বাড়িতে এক অন্যরকম আনন্দ বয়ে দেয়। আরাধ্য এখন অনেকটা শান্ত। সে ডায়েরি সেই প্রতিশ্রুতি মেনেই নিজেকে সাধারণ বিজনেসে ব্যস্ত রাখার চেষ্টা করেছে। আজ সে তার নতুন প্রজেক্টের জরুরি কাজে শহরের বাইরে গিয়েছিল। কাজ শেষ করে মনের ভেতরে একরাশ প্রশান্তি আর অবনীর জন্য কিছু প্রিয় উপহার নিয়ে সে বাড়িতে ফেরে। কিন্তু বাড়ির সদর দরজায় পা রাখতেই আরাধ্যর বুকের ভেতরটা কেঁপে ওঠে। প্রধান ফটকের গার্ডরা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আরাধ্যর হৃৎপিণ্ড যেন গলায় এসে আটকে যায়। সে দৌড়ে ঘরের ভিতরে ঢোকে। পুরো ঘর একদম ওলটপালট হয়ে আছে। সোফাগুলো উল্টানো, দামি শোপিসগুলো ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে আছে। একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা পুরো বাড়িতে জেঁকে বসেছে। আরাধ্য পাগলের মতো চিৎকার করে তার মা বাবাকে ডাকতে থাকে। মা, বাবা, কোথায় তোমরা? অবনী, কেউ কি আছো? আরাধ্যর চিৎকারে চারিদিকের দেওয়ালগুলো যেন হাহাকার করে ওঠে। হঠাৎ পাশের ঘরে কোণ থেকে খুব ক্ষীণ আর যন্ত্রণাদায়ক এক গোঙানির শব্দ শুনতে পায় সে। আরাধ্য হন্তদন্ত হয়ে সেদিকে ছুটে যায়। মেঝের ওপর রক্ত ভেজা অবস্থায় শুয়ে আছেন তার মা আয়েশা সুলতানা। তার গোলাপি শাড়িটা বুকের রক্তে লাল হয়ে গেছে। আরাধ্যর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। সে আর্তনাদ করে মায়ের পাশে হাঁটু গেড়ে বসে পড়ে এবং ওনাকে নিজের কোলে তুলে নেয়। মা, এ কি অবস্থা তোমার? কে করেছে এমন? কথা বলো মা, আমায় ছেড়ে যেও না। আয়েশা সুলতানা খুব কষ্ট করে চোখ মেলে ছেলের দিকে তাকান। ওনার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে। তিনি কম্পিত হাত দিয়ে আরাধ্যর গাল স্পর্শ করতে অস্পষ্ট স্বরে বললেন, বাবা, আমি হয়তো আর বাঁচবো না। আজ বিকেলে দুজন মুখোশধারী ছেলে বাড়িতে ঢুকে তাণ্ডব চালিয়েছে। তারা জোর করে অবনীকে তুলে নিয়ে গেছে। আমি বাধা দিতে চেয়েছিলাম, তাই আমাকে গুলি করেছে তারা। আরাধ্য চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। সে ডুকরে কেঁদে ওঠে। তার সেই ভয়ঙ্কর মাফিয়া ডন সত্তা আজ এক অসহায় সন্তানের মতো ভেঙে পড়ে। সে মায়ের ক্ষত স্থান চেপে ধরে চিৎকার করে সাহায্য চায়। আয়েশা সুলতানা আরাধ্যর হাতটা শক্ত করে ধরেন, যেন ওনার জীবনের শেষ শক্তিটুকু দিয়ে কিছু বলতে চান। আরাধ্য, আমার সময় ফুরিয়ে আসছে, তবে তুই কথা দে বাবা, বৌমাকে যেভাবেই হোক বাঁচিয়ে আনবি। আর আমাকে কপালে হাত রেখে কথা দে, তুই আর কখনই অভিশপ্ত মাফিয়া জগতে, এই অন্ধকার নেশার জগতে পা রাখবি না। তুই সাধারণ মানুষের মতো বাঁচবি, কথা দে আমায়। আরাধ্য কাঁদতে কাঁদতে মায়ের কপালে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে বলল, আমি কথা দিচ্ছি মা, আমি কথা দিচ্ছি আমি আর কখনো ওই পথে যাব না। আমি শুধু তোমাকে আর অবনীকে নিয়ে বাঁচতে চাই। তুমি প্লিজ চোখ বন্ধ করো না মা। আয়েশা সুলতানা একটা তৃপ্তির নিঃশ্বাস ফেলে আরাধ্যর কোলেই চিরনিদ্রায় ঢলে পড়েন। আরাধ্যর গগন বিদারী চিৎকারে পুরো বাড়ি কম্পিত হয়ে ওঠে। সে তার জননীকে হারিয়ে আজ সত্যি বড় একা হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে আরাধ্যর পকেটে থাকা ফোনটা বিকট শব্দে বেজে ওঠে।
আরাধ্যর চোখের জল তখনও থামেনি, তার দৃষ্টি ঝাপসা। সে কাঁপতে কাঁপতে ফোনটা হাতে নিয়ে দেখে তার পুরনো সহযোগী রাফি কল করেছে। আরাধ্য ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে রাফির উত্তেজিত আর ভীত কণ্ঠ ভেসে আসে। বস, সর্বনাশ হয়ে গেছে। আপনি কোথায়? আমরা খবর পেয়েছি অবনী ভাবিকে তুলে নিয়ে গেছে এমপির বড় ছেলে মাসুদ। ওই নরপশুটা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে ভাবিকে তাদের সে পুরনো আস্তানায় নিয়ে গেছে। ওরা ভাবির উপরে পৌঁছাতিক নির্যাতন করার প্ল্যান করছে। বস, জলদি আসুন। এমপির ছেলে মাসুদের নাম শুনে আরাধ্যর রক্ত টকবক করে ফুটতে শুরু করে। একদিকে মায়ের নিথর দেহ কোলে, অন্যদিকে প্রিয়তমা স্ত্রীর জীবনের ঝুঁকি। আরাধ্যর চোয়াল শক্ত হয়ে আছে, তার চোখে এখন মায়ের দেয়া প্রতিশ্রুতির সম্মান আর প্রিয়তমাকে রক্ষা করার তীব্র জেদ। সে মায়ের কপালে শেষবার একটা চুমু খেয়ে ওনাকে বিছানায় শুয়ে দেয়। আরাধ্য উঠে দাঁড়ায়, তার দীর্ঘদেহী অবয়বে এখন এক অন্যরকম আগুন। সে নিজের চোখের জল মুছে ফেলে ফোনের ওপাশে রাফিকে হুঙ্কার দিয়ে বলে, রাফি, আমাদের সব ছেলেদের তৈরি থাকতে বল। মাসুদ আমার জীবনের সবচেয়ে দামি জিনিসটা কেড়ে নিয়েছে। আজ আমি ওকে ওর বাবার চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেব। আমি আসছি। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে নিজের গাড়ির দিকে দৌড়ে যায়। লস গ্যাংয়ের সেই পুরনো বাঘ আজ আবার তার গুহা থেকে বের হয়েছে, তবে এবার তার উদ্দেশ্য ধ্বংস নয়, বরং তার পৃথিবীকে রক্ষা করা। আরাধ্য যখন মাসুদের আস্তানার সামনে এসে পৌঁছায়, তখন তার ভেতরে এক প্রলয়ঙ্কর করে ঝড় বয়ে যাচ্ছে। চোখের সামনে কেবল ভেসে উঠছে মায়ের সেই রক্তমাখা নিথর দেহ আর শেষ আকুতি। মায়ের মৃত্যু সে কোনোভাবেই কল্পনা করতে পারছে না। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সেই কান্না এখন আগ্নেয়গিরির লাভার মতো ফুটছে। আরাধ্যর পরনের শার্টে এখনও তার মায়ের রক্ত লেগে আছে। সে হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। সেখানে মাসুদের বিশাল বাহিনী অস্ত্র উঠিয়ে দাঁড়িয়ে। মাঝখানে একটা চেয়ারে আয়েশ করে বসে আছে এমপির বড় ছেলে মাসুদ। তার ঠিক পাশে অবনীকে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। অবনীর শাড়ি অবিন্যস্ত, চোখে জল আর ঠোঁট ফেটে রক্ত ঝরছে। আরাধ্যকে দেখেই মাসুদ একটা পৈশাচিক হাসি দিয়ে উঠে দাঁড়ালো। সে হাততালি দিয়ে তাচ্ছিলের সুরে বলতে শুরু করলো। আরাধ্যর চোয়াল শক্ত হয়ে আসে। সে দাঁতে দাঁত চেপে মাসুদের দিকে এক পা এগিয়ে দিয়ে গর্জে উঠে বলল, মাসুদ, তুই আমার মাকে মেরেছিস, আমার সাজানো সংসার তছনছ করেছিস। তোর মতো কুলাঙ্গারকে আমি আজ এই নরকেই কবর দেব। আমার লোকদের ইশারা করার আগেই তুই যদি অবনীকে ছেড়ে দিস, তবে হয়তো তোকে এক গুলিতে মারব, না হলে তোর প্রতিটি অঙ্গ আমি জ্যান্ত আলাদা করব। আরাধ্যর পেছনে তার সবচেয়ে বিশ্বস্ত দুই ছায়া রাফি আর শাওন দাঁড়িয়ে। আরাধ্য তাদের দিকে না তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, রাফি, শাওন, ধর এই জানোয়ারটাকে, ওর হাড়গোড় গুঁড়ো গুঁড়ো করে দে। কিন্তু কয়েক সেকেন্ড পার হয়ে গেলেও পেছনে কোনো নড়াচড়া নেই। চারিদিকে এক ভয়ানক নিস্তব্ধতা। আরাধ্য অবাক হয়ে পেছনে ঘুরতে যাবেই ঠিক তখনই তার পিঠের বাম পাশে একটা তীক্ষ্ণ আর শীতল ছোড়া আমূল গেঁথে যায়। আরাধ্যর মুখ দিয়ে একটা অস্পষ্ট যন্ত্রণার শব্দ বেরিয়ে আসে। সে টলতে টলতে ঘুরে তাকালো। তারই সবচেয়ে কাছের মানুষ, যাদেরকে সে ভাইয়ের মতো আগলে রেখেছে, রাফি। রাফির হাতে রক্তমাখা ছোড়া, আর পাশে শাওন পিস্তল উঁচিয়ে আরাধ্যর কপালে তাক করে আছে। আরাধ্য বিশ্বাস করতে পারছে না যে তার নিজের লোকেরাই তাকে এভাবে পেছন থেকে ছুরি মারবে। তার বুকটা অভিমানে আর কষ্টে ফেটে যাচ্ছে। সে অবিশ্বাসের সুরে ফিসফিস করে বলল, রাফি, শাওন, তোরাও আমাকে ধোকা দিলি। আমি তোদের নিজের ভাইয়ের মতো বিশ্বাস করেছিলাম, কেন করলি এমন? রাফি একটা অবজ্ঞার হাসি দিয়ে ছোড়ার রক্ত মুছে বলল, বস, দুনিয়াটা টাকার গোলাম। মাফিয়া জগতে কেউ কারো ভাই হয় না। মাসুদ ভাইয়া আমাদের যা অফার করেছে, তা আপনার এই নীতিকথা আর বউ নিয়ে ঘর করা, এর চেয়েও অনেক বেশি লোভনীয়। আপনি এখন দুর্বল হয়ে গেছেন, আর দুর্বল লিডারের আমাদের দরকার নেই। শাওন সজোরে আরাধ্যর পেটে এক লাথি মারে। আরাধ্য পিঠের আঘাত আর পেটের ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ে। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছে। বিশ্বাসঘাতকতার এই বিষাক্ত ছোড়া তার শরীরকে নয়, তার আত্মাটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। সে অস্পষ্ট স্বরে কেবল মায়ের দেয়া সেই প্রতিশ্রুতির কথা ভাবছে।
অবনী এই দৃশ্য দেখে পাগলের মতো চিৎকার করতে থাকে। সে বাঁধন ছিঁড়ে ফেলার চেষ্টা করতে করতে ডুকরে কেঁদে ওঠে। না, ওকে মারবেন না। দোহাই লাগে আরাধ্যকে ছেড়ে দিন। ও তো আপনাদের কোনো ক্ষতি করেনি। মাসুদ ভাই, আমি আপনার পায়ে পড়ছি। ওকে আর আঘাত করবেন না। ওকে ছেড়ে দিন, আমায় আমায় যা করার করুন। মাসুদ এগিয়ে এসে আরাধ্যর চুলের মুঠি ধরে তার মাথাটা উঁচু করে। আরাধ্যর কপাল বেয়ে রক্ত গড়িয়ে পড়েছে। মাসুদ তার মুখে থুতু ছিটিয়ে দিয়ে বলল, রাফি আর শাওন মিলে আরাধ্যকে নিষ্ঠুর ভাবে মারতে শুরু করে। রড আর লাঠির আঘাতে আরাধ্যর শরীর নিথর হয়ে আসে। সে যন্ত্রণায় কুঁকড়ে যায়, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে নিজের ভাইদের বেইমানি দেখে। একসময় শরীরের সব শক্তি হারিয়ে আরাধ্যর মাথাটা মাটিতে নুয়ে পড়ে। তার জ্ঞান হারানোর আগে শেষবারের মতো কানে ভাসে অবনীর সেই আর্তচিৎকার, আরাধ্য চোখ খোলো, আমায় একা রেখে যেও না। আরাধ্যর চোখ জোড়া ধীরে ধীরে বুঝে আসে। লস গ্যাংয়ের এক সময়ে অপরাজয়ের সম্রাট আজ তার নিজের লোকদের বিশ্বাসঘাতকতায় রক্তাক্ত অবস্থায় ধুলোয় পড়ে থাকে। আরাধ্য যখন নিথর হয়ে মাটিতে পড়ে আছে, মাসুদ এক পৈশাচিক উল্লাসে ফেটে পড়ে। সে তার সহযোগী রাফি আর শাওনকে ইশারা করতেই তারা পশুর মতো অবনীর দিকে এগিয়ে যায়। অবনীকে খুঁটি থেকে খুলে ফেলে তারা মেঝের উপর ফেলে দেয়। অবনীর কান্নায় বাতাস ভারী হয়ে উঠলেও সেই নর পশুদের মনে কোনো দয়া জাগে না। মানুষ এগিয়ে এসে অবনীর শাড়ির আঁচল টেনে ধরে অসভ্য ভঙ্গিতে হাসতে হাসতে বলে। রাফি আর শাওন অবনীর হাত পা চেপে ধরে তার ওপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করে। অবনী তার সমস্ত শক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করে। তার গগন বিদারী চিৎকারে আরাধ্যকে ডাকতে থাকে, আরাধ্য, তুমি কোথায়? বাঁচাও আমায়। আল্লাহ, আমায় রক্ষা করো এই জানোয়ারদের হাত থেকে। আরাধ্য। অবনীর সেই আর্তচিৎকার আর আরাধ্যর ডাকটা যেন মৃতপ্রায় আরাধ্যর কানে এক দৈব শক্তির মতো কাজ করে। জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে তার মায়ের মুখ আর অবনীর চোখের জল তাকে জাগিয়ে তোলে। আরাধ্যর ভেতরে ঘুমিয়ে থাকা সেই ভয়ঙ্কর দানবটা যেন আবার গর্জে ওঠে। সে অলৌকিক শক্তিতে চোখ মেলে তাকায়। তার ঠিক সামনেই মাটিতে পড়ে আছে সে রক্তমাখা ছুরিটা, যা দিয়ে রাফি তাকে আঘাত করেছিল। আরাধ্য কোনো শব্দ না করে প্রচণ্ড ক্ষিপ্রতায় ছুরিটা তুলে নেয় এবং লক্ষ্য স্থির করে সজোরে ছুঁড়ে মারে। ছুরিটা বাতাসের বুক চিরে গিয়ে সরাসরি রাফির কপালে আমূল গেঁথে যায়। রাফি কোনো শব্দ করার সুযোগটুকুও পায় না। তার চোখের মনি উল্টে যায় এবং সে লাশের মতো অবনীর ওপর থেকে ছিটকে মেঝেতে পড়ে। এই আকস্মিক হামলায় মাসুদ আর শাওন চমকে ওঠে। আরাধ্য টলমল পায়ে উঠে দাঁড়ায়। তার শরীরে তখন রক্তের ধারা বইছে, কিন্তু চোখে এখন এক অমানবিক খুনের নেশা। সে একটা লোহার চেন মেঝের থেকে কুড়িয়ে নেয়। শাওন পিস্তল উঠানোর আগেই আরাধ্য চেন দিয়ে তার গলায় ফাঁস লাগিয়ে দেয়। শাওনের জিভ বেরিয়ে আসে। সে শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে থাকে। আরাধ্য পৈশাচিক উল্লাসে চেনটা আরও জোরে টানে যতক্ষণ না শাওনের ঘাড়ের হাড় মট করে ভেঙে যায়। শাওনের নিথর দেহটা মেঝেতে আছড়ে পড়ে। এবার বাকি শুধু মাসুদ। মাসুদ ভয়ে পিছাতে পিছাতে এক কোণে চলে যায়। আরাধ্যর চেহারা এখন আর কোনো মানুষের মতো নেই। সে যেন সাক্ষাৎ আজরাইল। সে মাসুদের কলার চেপে ধরে তাকে তুলে আছাড় মারে দেয়ালের সাথে। তারপর মাসুদের হাতের আঙ্গুলগুলো একটা একটা করে কামড়ে আর মোটকে আলাদা করতে শুরু করে। মাসুদের যন্ত্রণা কাতর চিৎকারে পুরো গুদাম কাঁপতে থাকে, কিন্তু আরাধ্যর মনে বিন্দু মাত্র করুণা নেই। আমার মাকে মেরেছিস তুই, আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস করেছিস। তোর মতো জানোয়ারকে এক গুলিতে মারলে আমার তৃপ্তি হবে না, তোকে আমি তিলে তিলে মারবো। আরাধ্য মাসুদের পা দুটো ধরে সজোরে উল্টো দিকে মুচকে দেয়। হাড় ভাঙার বিভৎস শব্দে পুরো ঘর ভারী হয়ে ওঠে। আরাধ্য মাসুদের চোখ দুটো উপড়ে ফেলার মতো করে চেপে ধরে এবং শেষমেশ তার মাথায় সজোরে লোহার রড দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। মাসুদের মাথা থেতলে মগজ বেরিয়ে আসা পর্যন্ত আরাধ্য থামে না। যখন মাসুদের দেহটা নিথর হয়ে যায়, তখন আরাধ্য হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ে। তার সারা শরীর এখন শত্রুদের রক্তে মাখামাখি। অবনী এই ভয়ঙ্কর ধ্বংসলীলা দেখে স্তব্ধ হয়ে গিয়েছিল। সে টলতে টলতে এগিয়ে আসে এবং রক্তাক্ত আরাধ্যকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। ডুকরে কেঁদে ওঠে। আরাধ্যর হাতে রক্তমাখা রডটা খসে পড়ে। অবনী কাঁদতে কাঁদতে তার পিঠের জখমে হাত দিয়ে বলে, হয়েছে, আর না, তুমি আর একটা আঘাতও করবে না। আমি আর এই রক্ত
দেখতে পারছি না আরাধ্য, প্লিজ আমায় কথা দাও, তুমি আর কখনো মাফিয়া হবে না। এই অন্ধকার জগৎ আমাদের সব কেড়ে নিয়েছে, আমাদের মা নেই, আমাদের শান্তি নেই। আরাধ্য ঘুরে অবনীকে নিজের বুকের মাঝে টেনে নেয়। তার হিংস্র চোখ দুটো এখন শান্ত হয়ে জল বিসর্জন দিচ্ছে। সে অবনীর মাথায় হাত রেখে ফিসফিস করে বলল, আমি মায়ের কাছে আগেই কথা দিয়েছি অবনী, আর কোনো অন্ধকার নয়, আর কোনো মাফিয়া সাম্রাজ্য নয়। আমি আজ থেকে কেবলই তোমার আরাধ্য। আরাধ্য আর অবনী সেই অভিশপ্ত গুদাম থেকে বেরিয়ে আসে। বাইরের মুক্ত বাতাস আর চাঁদের আলো যেন তাদের নতুন জীবনের ইঙ্গিত দেয়। কয়েক মাস পর আরাধ্যর তার সমস্ত অবৈধ সম্পত্তি আর মাফিয়া সাম্রাজ্য ত্যাগ করে সাধারণ এক ব্যবসায় মন দেয়। সে এখন লস গ্যাংয়ের লিডার নয়, বরং একজন আদর্শ স্বামী। তারা দুজনে মিলে মায়ের নামে একটা এতিমখানা গড়ে তোলে। বিকেলের পড়ন্ত রোদে ছাদে বসে অবনী আরাধ্যের কাঁধে মাথা রাখে। তাদের জীবনে এখন আর কোনো ভয় নেই, কোনো অস্ত্রের ঝনঝনানি নেই। আছে শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। আরাধ্য অবনীর কপালে আলতো চুমু খেয়ে আকাশের দিকে তাকায়, যেন অপর থেকে মা তাদের দেখছেন আর হাসছেন।